আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যালো। ওকে। হুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য শো। আজকে আমরা লাইভে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য, এন্ড দ্যাটস ডিজিটাল মার্কেটিং। আমরা সবাই জানি যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর যে স্পেসটা আছে সেটা ক্রমান্বয়ে আমাদের যে ট্রেডিশনাল মার্কেটিং এর ওয়েটা আছে সেটাকে কমিয়ে দিচ্ছে, এবং ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্কোপ গুলোকে আরো বাড়িয়ে তুলেছে। এট দ্য সেম টাইম আমরা সবাই আসলে করোনা পরিস্থিতির কারণে কোভিড-19 সিচুয়েশনে ঘরে আটকে আছি। তো এই টাইমটাতে আমরা যদি ফ্রাস্ট্রেটেড না হয়ে কিছুটা হলেও নিজেদের স্কিল গুলোকে ডেভেলপ করতে পারি, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎটা আরো বেশি ভালো হবে। আর ক্রাইসিস হয়তো আমাদের জন্য একটা নতুন কোনো নতুন দিক উন্মোচন করছে, আমরা হয়তো নিজেদেরকে আরো ডেভেলপ করতে পারবো। তো আমাদের সাথে আজকে আছে সুমিত ভাইয়া। হি ইজ ফ্রম অ্যানালাইজন এন্ড হি ইজ ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার অফ অ্যানালাইজন বাংলাদেশ। আমরা অ্যানালাইজনের নাম হবে সবাই হয়তো কম বেশি শুনেছি, তবে অ্যানালাইজনের কিছু বিষয় আমাকে না বললেই নয়। সেটা হচ্ছে অ্যানালাইজন একদম শুরুতে ছিল একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে অ্যানালাইজন এখন বিশ্বের, শুধুমাত্র বাংলাদেশের বললে আসলে ভুল হবে, বিশ্বের ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোর মধ্যে একটা পজিশন ধরে রেখেছে। So welcome Sumit Bhaiya, and welcome to other viewers in the show. থ্যাংক ইউ, থ্যাংকস ফর সুমিত ভাইয়াকে ওয়েলকামিং মি। থ্যাংক ইউ ম্যাম। সুমিত ভাই, আপনার ইন্ট্রোডাকশনটা যদি আপনি একটু দিতেন তাহলে হয়তো সব থেকে ভালো হতো। আচ্ছা, ইন্ট্রোডাকশন বলতে সবার আগে আমি থ্যাঙ্কস দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবকে আমাকে ইনভাইট করার জন্য আজকে। সো বেসিক্যালি Analyzen was started as a software development company, as you said. সো এটা যখন আমরা মানে আমাদের যখন আমরা শুরু করি তখন বেসিক্যালি আই ওয়াজ এ স্টুডেন্ট। হ্যাঁ, আমি হলে থাকতাম। Yeah. সো আমি এবং আমার এক ফ্রেন্ড আমরা আসলে ছোটখাটো ফ্রিল্যান্সিং করতাম আর কি। হ্যাঁ, তখন আসলে এই সময় এত ইন্টারনেট Okay. কানেক্টিভিটি ছিল না। আমি বলছি তখন এটা 2007 এর কথা। সো ওই সময় আসলে ইন্টারনেট Yes. কানেক্টিভিটি ছিল না। আমরা হোস্টেলে আসলে ইন্টারনেট কি জিনিস এই জিনিসটা আসলে আমাদের কাছে একটা অনেক বড় কিছু ছিল। মানে অনেকের রুমে ইন্টারনেট হয়তো ছিল, বাট স্পিড ছিল হয়তো 2 kbps, যেটা আমরা এখন কল্পনা করতে পারি না। সো একটা ওয়ার্ড Yes. ফাইল নামাতেই আসলে অনেকক্ষণ লেগে যেত। সো আমি ওই সময়টার কথা বলছি। সো ওই সময় বেসিক্যালি আমরা যখন হলে ছিলাম তখন আহ, আমরা টিউশনি করে ইনকাম করতাম, আর্ন করতাম। হ্যাঁ, সো আমি টিউশনি করতাম, আমার ফ্রেন্ড আরেকজন যে কো ফাউন্ডার সেও টিউশনি করতো। সো এর মধ্যে আমাদের যারা ফ্রেন্ডরা তারা অনেকেই, যেহেতু আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, সো তখন আসলে অনেকেই দেখতাম প্রোগ্রামিং খুব করছে, মানে ছোট ছোট ওয়েবসাইট বানাচ্ছে, ছোট ছোট সফটওয়্যার বানাচ্ছে। সো আমি আবার এসব ব্যাপারে খুব দুর্বল ছিলাম, আমি এবং আমার ফ্রেন্ড দুজনেই। তো আমরা বেসিক্যালি একটু একটু ড্যাম কেয়ার টাইপেরই ছিলাম ওই সময়। সো যখন থার্ড ইয়ারে উঠলাম তখন বেসিক্যালি আমাদের প্রথম টেনশনটা শুরু হয় যে হ্যাঁ হ্যাঁ সামনে তো ক্যারিয়ার আছে, কি করব। সো তখন আস্তে আস্তে আমি আসলে হলের সিনিয়র ভাইদের কাছে যাই এবং তাদের কাছে আস করি যে আসলে কি করা যায়, আমি তো আসলে কিছুই পারি না। তো তখন ওরা আমাকে বললো যে আসলে তুমি এটা যে কোনো সময় পারতে পারো। প্রোগ্রামিং এমন একটা জিনিস যেটা যে কোনো সময় আসলে শুরু করা যায়, শেখা যায়। সো তখনই আসলে আমার শুরু। আমি আস্তে আস্তে সেলফ লার্নিং বলা যায়, সম্পূর্ণ একেবারেই সেলফ লার্নিং। কারণ আমরা সাধারণ এখন পর্যন্ত আমরা যে প্রোগ্রামিং বা যেটাই করি না কেন, আমার প্রফেশনাল লাইফে এখন আমি যা করছি কোনোটাই আসলে খুব একটা আমার একাডেমিক এডুকেশনের সাথে সম্পর্কিত না। কারণ একাডেমিকে আসলে যা শেখানো হয়েছে সেটা ম্যাক্সিমাম ইমপ্লিমেন্টেশন আমরা আসলে করছি না এখন রিয়েল লাইফে। সো ওই সময় বেসিক্যালি আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বেসিক্যালি স্টাডি শুরু করি এবং আস্তে আস্তে শেখা শুরু করি, এবং উইদিন 1 ইয়ার আমি আসলে ফ্রিল্যান্সিং করা শুরু করি, ওই সময় অনলাইনে আর্ন করা শুরু করি। তো আমি এবং আমার ফ্রেন্ড, আমি বেসিক্যালি কোডিংটা করতাম আর ও বেসিক্যালি ক্লায়েন্ট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এগুলো করতো আর কি। সো আমরা বাইরে বেশ কিছু ক্লায়েন্ট পেয়ে যাই অনলাইন ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমে। সো এই করতে করতে আমাদের 1 বছরে বেশ ভালো একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়। সো তারপরে যেটা হলো যে আমরা একটা সময় ফিল করলাম 2008-এ যে যে পরিমাণ ক্লায়েন্ট এখন আছে বিভিন্ন দেশে, তো আমরা যদি এটাকে একটা ইনস্টিটিউশনাল একটা রূপ দিতে পারি, মানে একটা কোম্পানি ফর্ম করতে পারি, ওয়াই নট, করা যেতেই পারে। সো তখন বেসিক্যালি আমি আর আমার ফ্রেন্ড মিলে একটা কোম্পানি ফর্ম করি। উই রেজিস্টার্ড ব্যাক ইন 2008 অ্যাজ এ সফটওয়্যার কোম্পানি। তারপরে যেটা হয় যে আমরা আউটসোর্সিং এর ব্যাপারগুলো চালিয়ে যাই আরো আরো 2 ইয়ার্স। 2009-এর এন্ডে, আর আমি বলতে পারি 10-এর শুরুতে, ওই সময় বাংলাদেশে ফেসবুক, বেসিক্যালি ফেসবুক 2004-এ লঞ্চ হলেও বাংলাদেশে বেশ খুব হাইপ ক্রিয়েট করা বা মানুষের কাছে খুব জনপ্রিয় হওয়া শুরু হয় আসলে 2009-এর দিক থেকে।
তো ওই সময়টায় আমরা আস্তে আস্তে বাইরের বেশ কিছু বিভিন্ন ক্যাম্পেইনস দেখতে পাই অনলাইনে ছোটখাটো। হ্যাঁ, সো বেসিক্যালি দোজ আর অল ফেসবুক অ্যাপ বেসড। ওই সময় ফেসবুকে ব্রাউজারের মধ্যে এক ধরনের ফেসবুক অ্যাপ চলতো আর কি, লাইক গেমস, হ্যাঁ, তারপরে অনলাইন কুইজ অ্যাপ্লিকেশনস। সো আমরা আসলে বেশ কিছু ক্লায়েন্টের কাছ থেকে এরকম, মানে বেশ কিছু লোকাল কিছু কোম্পানির কাছ থেকে, হ্যাঁ, আমি এখন নামও বলতে পারি আসলে, ওই সময় বেসিক্যালি কিউবি, ওয়াইম্যাক্স প্রোভাইডার ওই সময়কার বেশ পপুলার, Yeah. তারা বেসিক্যালি আমাদেরকে নক করে যে ফর তাদের কিছু ফেসবুক অ্যাপ বানিয়ে দেওয়ার জন্য, তাদের পেজের জন্য। সো ওইটাই ছিল আমাদের শুরু। Okay. সো ওটা দিয়ে আমরা বেসিক্যালি শুরু করি। এরপরে আমরা এরপরে আসলে থেমে থাকতে হয় নাই সত্যি কথা বলতে, কারণ এরপরে যেটা হয় যে এক কাজ করতে গিয়ে তার সাথে লিঙ্কড হয়ে আরেকটা কাজ, তারপরে সেই কাজটাকে প্রমোট করাটা, যেহেতু আমার ফ্রেন্ড ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেও হি ওয়াজ এ গ্রেট সেলার। সো যেটা হতো যে আমি বানাতাম আর ও সেল করতো, সো দ্যাট ওয়াজ এ পারফেক্ট কম্বিনেশন। হ্যাঁ, সো আমরা দুজনেই আসলে রান করতেছিলাম খুব সুন্দর করে। তারপরে যেটা হলো যে আস্তে আস্তে আমাদের মানে কাজের রিকোয়েস্ট বাড়তে থাকে। হ্যাঁ, এরপরে আমরা স্যামসাং এর সাথে আমাদের কিছু কাজ শুরু হয়, নোকিয়া বাংলাদেশের সাথে কিছু কাজ শুরু হয়। তখন আমরা আসলে ফিল করতে শুরু করলাম যে আমরা যদি একই সাথে আউটসোর্সিং এবং এইটা দুইটা লোকাল মার্কেট দুটো একসাথে কন্টিনিউ করতে চাই, সো এটা আসলে তখন আমাদের জন্য অ্যাফোর্ডেবিলিটি ছিল না, কারণ আমাদের কোনো ইনভেস্টমেন্ট ছিল না। আমার যেটা মনে আছে, আমাদের একমাত্র ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের 4,000, 8,000 টাকা। দ্যাট ওয়াজ দ্য কোম্পানি ফরমেশন কস্ট। সো এই আর কি। তো যার কারণে আমরা আসলে আমাদের আউটসোর্সিং পার্টটা আস্তে আস্তে বন্ধ করে দেই, এবং আমরা আসলে ডিজিটাল মার্কেটিং যেটা আছে এটাতেই ফোকাস করি, এবং আস্তে আস্তে আমরা এরপরে আগাতে থাকি। সো স্যামসাং এর পরে আমরা প্রাণের সাথে সাইন আপ হই। এরপরে আস্তে আস্তে আমরা আরো বেশ কিছু পরপর, এরপরে আমরা 2013-এর দিকে আমরা ইউনিলিভারের সাথে যখন আমাদের ফার্স্ট ডিলটা হয়, সো তারপর থেকে আমরা এখন পর্যন্ত ইউনিলিভার ইজ দ্য বিগেস্ট ক্লায়েন্ট। সো তাদের আসলে বাংলাদেশে মোর দ্যান 30 ব্র্যান্ডস তাদের অপারেটিং আছে, সবগুলো ব্র্যান্ডের একসাথে ডিজিটাল মার্কেটিং অ্যানালাইজিং করছে। এছাড়াও কারেন্টলি বিকাশ আমাদের ক্লায়েন্ট হিসেবে আছে। সো এরকম বেশ কিছু মাল্টি ন্যাশনাল প্লাস লোকাল জায়ান্টস, তাদের ডিজিটাল মার্কেটিং সাপোর্ট আমরা দিচ্ছি। সো এটার সাথে সাথে আমাদের যে টেকনোলজি যে কাজটা, সেটা আমরা কখনোই মানে বন্ধ করিনি। এটার কারণটা হচ্ছে অ্যানালাইজেন বেসিক্যালি ইজ এ টেকনোলজি কোম্পানি, এখনো আমরা যেটাকে আমরা এখনো তাই বলি। সো আমরা কখনোই আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে স্টাবলিশ করতে চাই না, আমরা সবসময় একটা ডিজিটাল এজেন্সি হিসাবে স্টাবলিশ করতে চাই। কারণ আমরা মনে করি এখানে মার্কেটিং এবং টেকনোলজি এই দুইটার প্রপার সিঙ্ক যদি করা যায়, ওইটা হচ্ছে আসল জিনিস আর কি। সো ওইটাই হচ্ছে বেস্ট ডিজিটাল আউটপুট। সো আমরা ওটাই কন্টিনিউ করার চেষ্টা করছি আর কি। সো দ্যাটস দ্য জার্নি সো ফার আর কি। সোফার ভাইয়া, আমরা যতটুকু জেনেছি যে এটা হচ্ছে প্রথম বাংলাদেশের ওয়ান স্টপ ডিজিটাল এজেন্সি। তো এইখানে আপনাকে সবসময় বলা হতো যে টেকনোলজি এক্সপার্ট। তো এই যে টেকনোলজি এক্সপার্ট আর ডিজিটাল মার্কেটিং, তো একটা জিনিস কিন্তু মার্কেটিং, একটা হচ্ছে বিজনেস রিলেটেড কনসেপ্ট, আর আরেকটা হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স আর আইটি রিলেটেড কনসেপ্ট। তো এই দুইটা কনসেপ্টকে আমরা কিভাবে একসাথে নিয়ে আসতে পারি, বা একটা কোলাবোরেশনের মাধ্যমে, যেটা আপনারা করেছিলেন একসাথে। তো এই জিনিসটা আমরা হয়তো অনেকেই আছে যারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের, আবার অনেকেই আছে যারা টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের। তো আমরা যখন ডিজিটাল মার্কেটিং এ ঢুকতে চাই বা এই জিনিসটা সম্পর্কে আরেকটু জানতে চাই, তখন দেখা যায় একটু ভয় পাই যে কিভাবে করব। আহ তো এই ব্যাপারটাকে ভাইয়া, যারা মার্কেটিং রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, ওনারা কিভাবে এই জিনিসটাকে কোপ আপ করতে পারে, টেকনোলজিকে আরেকটু অ্যাওয়্যার হয়ে, বা কিভাবে আর কি এটা করা যায়? আচ্ছা, থ্যাংক ইউ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসলে। সো বেসিক্যালি যেটা হয় যে সবার মধ্যে যে ভীতিটার কথা বলা হয়েছে, আসলে এখন তো সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। আমরা যদি আমি যে সময়টার কথা বলছিলাম 2013-14 পর্যন্ত, আমাকে এখন তুমি হয়তো ডাইরেক্ট কোশ্চেন করছো যে ভাইয়া আপনার ইন্ট্রোডাকশন দেন, বাট একটা সময় আমরা যখন 4-5 বছর আগে ইন্টারভিউ দিতাম, তখন আমাদেরকে কোশ্চেন করা হতো ডিজিটাল মার্কেটিং কি, ঠিক আছে, এইটা কি খায় না মাথায় দেয়, ব্যাপারটা অনেকটা এরকম ছিল আর কি। সো এইটা বোঝাতে বোঝাতে আমাদের আসলে 5 বছর লেগে গেছে, ঠিক আছে। সো আমরা আসলে ওই সময়টা পার করে আসছি। সো এখন অ্যাটলিস্ট সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বা এরকম প্রফেশন নাম শুনলে অনেক গার্জিয়ানরা আসলে পছন্দ করতো না আর কি, মানে এটা কি করে ছেলেপিলেরা, এটা এটা ঠিক এটা এটা তো এটা কিছুই বুঝি না, এটা কি করে। তো ব্যাপারটা অনেকটা এরকম একটা ফিলিং ছিল। সো এই জিনিসটা কমপ্লিটলি চেঞ্জ, হ্যাঁ, উইদিন 5 ইয়ার্স। এখন সবাই এটা বুঝে, মোটামুটি অ্যাটলিস্ট বুঝে, যে কিছু বুঝে না সে অ্যাটলিস্ট বুঝে ইট ইজ গুড, এটা অ্যাটলিস্ট বুঝে। তো
এই ক্রেডিটটা আমরা আসলে নিতেই পারি, এবং একই সাথে আমরা যেহেতু শুরু করেছিলাম তো আমরা অবশ্যই। ওই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করি। বাট একই সাথে আমাদের পরে আরো প্রচুর এজেন্সি আসছে এবং অনেক ভালো ভালো কাজ করছে তারাও। সো আমি সবাইকেই আসলে ক্রেডিট দিব যে পুরো ইন্ডাস্ট্রিটাকে আজকে এই অবস্থায় নিয়ে আসার জন্য। সো তোমার যে কোশ্চেনটা ছিল যে আসলে এই দুটার কম্বিনেশনটা কিভাবে পসিবল, আসলে টেকনোলজি কিন্তু কখনোই জিনিসটা টেকনিক্যাল একটু কমপ্লেক্স হলেও, হ্যাঁ, এটা কিন্তু আসলে সবসময় কোনো না কোনো পারপাসের, মানে টেকনোলজি যদি খুব কোনো একটা পারপাসে কাজে না লাগে তাহলে টেকনোলজির কোনো দাম নাই, ঠিক আছে? সো টেকনোলজি অবশ্যই। টেকনোলজি কিন্তু অনেক জায়গাতে অনেক ভাবে তার তার ইয়ে করছে, কি বলবো, তার প্রভাব দেখাচ্ছে। যেমন কারেন্ট সময়ের কথা যদি আমি চিন্তা করি, যেমন এখন এখন একটা প্যান্ডেমিক চলছে, সো এই সময়টায় আমরা কিন্তু টেকনোলজির কারণে অনেক আহ, মানে অনেক ইনফরমেশন খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছি, রাইট? সো এখানে টেকনোলজির ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিভাবে মানুষের কাছে প্রপার ইনফরমেশন পৌঁছে দেওয়া যায়। ঠিক একইভাবে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা, টেকনোলজি যে রোলটা প্লে করে সেটা হচ্ছে এই একই রকম ভাবে মার্কেটিং যে জিনিসটা, মার্কেটিং আসলে কি, মার্কেটিং হচ্ছে মানুষের কাছে একটা প্রোডাক্ট পৌঁছায় দেওয়া, কিভাবে একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং করে মানুষের টপ অফ মাইন্ডে থেকে কিভাবে পরিচিতিটা বাড়ানো যায়, এটাই তো মার্কেটিং। সো বেসিক্যালি টেকনোলজি জি। কি করছে এখানে, ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করছে, লাইক মার্কেটিং কে হেল্প করছে। এরকম টেকনোলজি আসলে আমরা আশেপাশে যত ইন্ডাস্ট্রি দেখছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্য যে কোনো বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশের, কৃষি, সব ক্ষেত্রে এখন টেকনোলজি তার ইম্প্যাক্ট দেখাচ্ছে। সো ডিজিটাল মার্কেটিং এ এটা কিন্তু আলাদা কিছু না, এটাও হচ্ছে একই জিনিস, যে এখানেও টেকনোলজি আসলে মার্কেটিং কে এম্পাওয়ার করছে। দ্যাটস দ্য মেইন থিং। সো এখানে আমাদের নর্মাল ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাথে ডিজিটাল মার্কেটিং এর এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স। সেটা হচ্ছে, হ্যাঁ, তবে নর্মাল এখনকার ট্র্যাডিশনাল মার্কেটিং এও কিন্তু টেকনোলজি অনেক ইমপ্লিমেন্টেশন হচ্ছে। যেমন টেলিভিশন ইটসেলফ ইজ এ টেকনোলজি, ঠিক আছে, যেটা বহুদিন ধরে আছে। সো এটা নতুন কিছু না আসলে। সো ডিজিটাল মার্কেটিং এর সাথে আসলে ট্র্যাডিশনাল মার্কেটিং এর ডিফারেন্স হচ্ছে যে এখানে টেকনোলজির ইমপ্লিমেন্টেশন করার সুযোগটা অনেক বেশি। হ্যাঁ, নর্মাল ট্র্যাডিশনাল মার্কেটিং এ সেই সুযোগটা কম, ডিজিটাল মার্কেটিং এ অনেক বেশি। ডিজিটাল মার্কেটিং খুব দ্রুত চেঞ্জ হয়, এটাকে প্রচুর, মানে অনেকটা ডাক্তারদের প্রফেশনের মতো, যে কন্টিনিউয়াসলি ওষুধের নাম চেঞ্জ হয় এবং কন্টিনিউয়াসলি নিজেকে নতুন জিনিসের সাথে পরিচিত করতে হয়। সো ডিজিটাল মার্কেটিং ইজ সেম, এখানে যারা টেকনোলজি, হ্যাঁ, তবে এটা ঠিক সবাই যে ডিজিটাল মার্কেটিং এ টেকনোলজি সলিউশন দেয় তা না। কেউ কেউ ডিজিটাল মার্কেটিং এর সাথে টেকনোলজির সাথে সাথে, রিসালাত ভাই চলে আসছে এখন, উনি খুব ভালো বলতে পারবে আমার ইয়েস। থেকে আসলে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম ওটাই আর কি, যে রিসালাত ভাই আসলে বেসিক্যালি, আমি একটু রিসালাত ভাইকে ইন্ট্রোডাকশনটা আমি দেই। সো অ্যানালাইজে শিওর। আমরা আসলে 2014 পর্যন্ত আমরা দুইজন রান করার পরে আমরা যেটা ফিল করলাম যে আমরা আসলে অনেক ছোট, ঠিক আছে, আমাদের আসলে একটা প্রপার বিজনেসকে দাঁড় করানোর জন্য যে বেসিক বিজনেস নলেজটা থাকা দরকার, আমরা দুজনের কেউই সেই বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। যার কারণে যেটা হতো যে আমরা প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা ভুল ডিসিশন নিচ্ছিলাম। হ্যাঁ, আমরা হয়তো অনেক বড়, তখনও বেশ বড় হয়ে গেছিলাম, বাট সেটাকে সেটাকে আসলে ধরে রাখা বা সামনে আগানো, এটার জন্য আসলে প্রপার বিজনেস একজন ব্রেন দরকার। সো রিসালাত ভাই অ্যাকচুয়ালি তার ওই সময়টা আমাদের সাথে যখন আসেন, উই আর ব্লেসড যে উনি অ্যাকচুয়ালি জয়েন্ড আস, এবং তারপরে অ্যাকচুয়ালি আমাদের যত প্ল্যানিং, বিজনেস ডিসিশন প্লাস উনি নিজে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের হওয়ায়, হ্যাঁ, ওনার জন্য আসলে ডিজিটাল মার্কেটিং খুব ভালোভাবে গেছে আর কি। সো এই আর কি। সো এখন আমরা বেসিক্যালি ওনার নলেজ প্লাস আমার টেকনিক্যাল নলেজ প্লাস আমার ফ্রেন্ড রিদওয়ান তার ক্রিয়েটিভ নলেজ, সবকিছু মিলেই আমরা আমরা অ্যাজ এ হোল অ্যানালাইজ রান করছে। এবং কারেন্টলি আমরা 120+ মেম্বারের একটা টিম, সেখানে টেকনোলজিতে লোক আছে, আমাদের ক্রিয়েটিভে বেশ কিছু লোক কাজ করছে, প্ল্যানিং এ আমাদের প্ল্যানিং টিম আছে, আমাদের একটা কোয়ারি ম্যানেজমেন্ট টিম আছে। হ্যাঁ, সো এই আর কি চলছে। আচ্ছা, তো আমি এবার একটু বলি। রিসালাত ভাই আসলে হচ্ছে অ্যানালাইজন বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে আছেন। এন্ড রিসালাত ভাই, উনাকে বলা হয় হচ্ছে দ্য স্টিল ম্যান অফ অ্যানালাইজন বাংলাদেশ। তো The উনার man of steel. ইন্ট্রোডাকশনটা আমি যদি দিতে চাই তাহলে দ্য ম্যান অফ স্টিল, ইয়েস। তো আমি যদি ওনার ইন্ট্রোডাকশন দিই তাহলে আসলে খুব কম হয়ে যাবে। ভাইয়া একই সাথে মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, আবার হয়তো অনেক টেকনিক্যাল বিষয়গুলো জানেন। ভাইয়া ক্রিয়েটিভ নলেজও অনেক রাখেন বলেই উনি আজকে এই পজিশনে আছেন। তো ভাইয়া যদি নিজের ইন্ট্রোডাকশনটা একটু নিজেই দিয়ে দিতেন। না, সুমিত আসলে ওয়েলকাম রিসালাত ভাই। থ্যাংক ইউ গাইস, থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রোডাকশন। সুমিত আসলে বেসিকটা বলেছেই অলরেডি, আলোচনা শুরুতেই বলে ফেললো, এবং আমি আসলে ব্যাকস্টেজ থেকে শুনছিলাম, সুমিত অলরেডি এক্সপ্লেইন করছিল অনেক কিছু। সো আমি আসলে জাস্ট এই সুযোগটা নেওয়া, যেহেতু ডিউ ক্যারিয়ার ক্লাব থেকে অর্গানাইজ করা অনুষ্ঠান, আমি একটা
এটাকে আসলে একটা সুযোগ হিসেবে নিতে চাই টু ইন্ট্রোডিউস ডিজিটাল মার্কেটিং অ্যাজ আ প্ল্যাটফর্ম, যেটা আসলে এখন না বাংলাদেশে আমরা ক্লায়েন্ট বলি বলি, এটা তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সবার আগে বোঝে, কিন্তু ক্যারিয়ার হিসেবে নেওয়ার বেলায় যে মাইন্ডসেট চেঞ্জটা দরকার সেটা আসলে আমাদের এখন বড় একটা সমস্যা হচ্ছে পরিবারের মধ্যে বোঝানো। আমরা কিন্তু এখন এমন একটা জেনারেশনে বাস করি যেই জেনারেশনে আসলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা জেনারেশন জি বলতে যেটা বুঝি, যাদের বয়স এখন 15 থেকে 25, এই জেনারেশনে কিন্তু আমাদের ট্রেডিশনাল টিপিক্যাল এডুকেশন ব্যবস্থা সামনে আর আসলে আমাদেরকে কোনো ক্যারিয়ার গড়তে হেল্প করবে না। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের টিপিক্যাল এডুকেশন সিস্টেমে এখনো পর্যন্ত পড়ালেখার মধ্যে এই জিনিস নাই, এবং ইফ ইউ সি এডুকেশনের থেকে এখন স্কিল অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড কি এটা আসলে ম্যাটার করে না, ম্যাটার করে আমার ওই স্কিলগুলো, প্রয়োজনীয় স্কিলগুলো আছে কিনা। আমার ধারণা, আমি যদি কথা বলতে যাই, আমাদের শুধু এই আজকে প্রায় মানে 100-150 কাছাকাছি আমাদের মানুষ কাজ করে এখন বিভিন্ন ক্যাপাসিটিতে অ্যানালাইজনে। এটার মধ্যে আমি যদি বলি প্রবাবলি 50% বেশি মানুষ পাবো যাদের ব্যাকগ্রাউন্ড বা পড়ালেখার সাথে তাদের কাজের কোনো সম্পর্ক নাই। লিটারেলি তাদের এই হচ্ছে অবস্থা। যদিও সুমিত আর রিদওয়ান দুইজন বুয়েটের ইঞ্জিনিয়ার, বাই ডেফিনিশন ডিজিটাল মার্কেটিং কোম্পানি শুরু করেছে। মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত অ্যানালাইজারের টেকনোলজি প্রোডাক্ট গুলো নিয়ে যখন কোথাও কথা বলতে যেতে হয়, সেটা নিয়ে কথা বলতে যাই আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে, টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের। তো দ্যাট ইজ হাউ দ্য সিচুয়েশন ইজ। সুমিত প্রবাবলি তাও তার নিজের লাইন ধরে রেখে এখনো পর্যন্ত প্রাউডলি হি ইজ এক্সিকিউটিং, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড এবং ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করে। রিদওয়ান বুয়েটের ইঞ্জিনিয়ার যে ক্রিয়েটিভের কাজ করে। আমি বিজনেসের প্ল্যানিং সাইডটাতে যখন যাই তখন দেখি কিন্তু কোম্পানিটার, আমাদের এই ইন্ডাস্ট্রিটার নেচারটাই এমন যেখানে আসলে ডিজিটাল আর টেকনোলজি আসলে এমন একটা জায়গায় অ্যামালগামেটেড হয়ে আছে যে ইউ ক্যানট ডিনাই ইচ আদার। প্রত্যেকটা জেনেই একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কিন্তু আসলে কাজ করা যায় না। আর সুমিত যখন ডিজিটাল ডিফাইন করছিল, আমি সাথে একটা কথা বলি ফর দ্য স্টুডেন্টস হু মাইট বি লিসনিং। দেখো ভাই, মার্কেটিং চেঞ্জ হয় নাই। মার্কেটিং আগেও যা ছিল তাই আছে, ব্র্যান্ড যেভাবে ছিল সেভাবে আছে। 6P পড়ছি, 7P পড়েছি, 4P শুনেছি, 9P পর্যন্ত চলে গেছে সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য। এগুলো প্রত্যেকটাই আছে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ একটা টার্মিনোলজি কয়েন হয়ে গিয়েছিল ডিজিটাল মার্কেটিং বলে, বাট আসলে কিন্তু মার্কেটিং পাল্টায় নাই। সো দেয়ার ইজ মার্কেটিং থ্রু ট্রেডিশনাল মিডিয়া অ্যান্ড দেয়ার ইজ মার্কেটিং থ্রু ডিজিটাল মিডিয়া। সো মার্কেটিং এর প্রয়োজনীয়তা, বেসিক নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, এডুকেশন, এগুলোর একটাও পাল্টায় নাই। এই মাধ্যমটা আমাদেরকে যে সুবিধাটা দিছে, থ্যাঙ্কস টু টেকনোলজি, কনজিউমার আমাকে ইমিডিয়েট রেসপন্স দিতে পারে, দিয়ে আমার ভুলগুলো ধরা দিতে পারে, ভালোগুলো বলতে পারে। সো এখন কনজিউমার আমার সাথে ব্র্যান্ডকে কো ক্রিয়েট করে। আরেকটা দিকে হচ্ছে মার্কেটারের জন্য সুবিধা হয়েছে, ওর ক্রিয়েটিভটা ভালো হচ্ছে কিনা, ওর প্রমোশনাল ক্যাম্পেইনটা ভালো হচ্ছে কিনা, এখন ইমিডিয়েট রেসপন্স পেয়ে ওই অনুযায়ী এডিট করে আবার নতুন কিছু করতে পারে। অ্যান্ড সাথে আমি সুমিতের সাথে একটা বলবো, উই আর নট আ ডিজিটাল কোম্পানি, নট আ ডিজিটাল এজেন্সি, উই আর আ টেকনোলজি ড্রিভেন কমিউনিকেশন কোম্পানি, যেটা সব প্ল্যাটফর্মের জন্যই কাজ করি। সো বেসিক্যালি অ্যানালাইজেন হ্যাজ তখন যখন প্রথম দিকে ডিজিটাল শিখাইতে হয়েছে তখন তো অনেক কিছু শিখাইতে হয়েছে, অনেক কষ্ট সুমিত রিদওয়ানকে করতে হয়েছে। আগে বুঝাইতে হয়েছে ভাই ফেসবুক খায় না মাথায় দেয়, ইউটিউবে কি করে, আবার ইউটিউবে তো দেখি সবাই ফ্রি দেখে, তাহলে আবার অ্যাড দিতে টাকা লাগবে কেন, আপনারা টাকা চান কেন। এই যে ব্যাপারগুলো, প্লাস আবার অনেক সময় এখনো শুনি আমরা যে ভাই যদি বলেন যে 100 জনের রিচ করতে $10 লাগবে, তাহলে তো 5 জনের রিচ করতে ওই রেশিও ধরেই লাগার কথা। আসলে এখানে কিন্তু সিস্টেম্যাটিক অনেক ডিফারেন্সেস আছে, এখানে কিন্তু ফিক্সড রেট বলে কিছু নেই। এগুলো অনেক জানার ব্যাপার আছে, যেখানে অকশন মডেলে কাজ হয়, অনেক কিছু জানার ব্যাপার আছে, যেটা আসলে অনেক ভাবলে অনেক কমপ্লিকেটেড। কেউ যদি ইন্টারেস্ট নিয়ে শিখতে চায়, জিনিসটা আসলে কমপ্লিকেটেড না, জেনে বুঝে কাজগুলো করার দরকার আছে। এবং সামনে তো আসলে আর গত 3 মাসে সারা পৃথিবীতে প্রবাবলি ডিজিটাল অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি এন্ড টেকনোলজি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি হ্যাজ লিভড ফরওয়ার্ড বাই 3 to 5 years। যারা জীবনে জুমে কল করার কথা চিন্তাও করে নাই, ভাই আসছেন সামনে মিটিং করি, তারাও এখন বলে না ভাই দূরে থাকেন, জুমে মিটিং করি। সো দ্যাট ইজ হাউ দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ প্রোগ্রেস। আমি নিজে ফেসবুক লাইভে এতবার আসবো আমি চিন্তা করি নাই, যেটা গত 1 মাসে করতে হয়েছে। তো এই জিনিস হচ্ছে কি, দ্যাট ইজ হাউ টেকনোলজি ইজ ড্রাইভিং আস ফরওয়ার্ড। এবং ওখানে অনেক বেসিক থেকে জিনিস নিয়ে আমাদের আসলে অনেক স্টুডেন্টদের জন্য বলবো, আসলে অনেক কিছু নিজের স্কিল ডেভেলপ করলেই হয়ে যায়। এখানে জন্য পড়ালেখা করাটা জরুরি না, আমার বইয়ের পড়ালেখা থাকতে হবে এটাও জরুরি না। সো এটা জানা খুব জরুরি আমাদের স্টুডেন্টদের। তো
তো ভাইয়া এই যে আপনারা লাইভে আসছেন, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে। যদি কোভিড-19 সিচুয়েশনটা না হতো তাহলে হয়তো আমরা আপনাদেরকে এইভাবে লাইভের মাধ্যমে সবাইকে দেখাতে পারতাম না। কিছু হল ফুল অফ স্টুডেন্ট থাকতো, হয়তো একটা হলে আপনি 150 জন মানুষকে রিচ করতে পারতেন। সে একই ক্রাইসিসে আমরা হয়তো এখন একই সাথে 5,000 50,000 মানুষকে একসাথে রিচ করতে পারছি। তো দিস ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এ অপরচুনিটি ফর আস অ্যাজ ওয়েল। তো আমি আজকে আপনার সাথে যেটা কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পুরো খুঁটিনাটি বিষয়গুলোকে নিয়ে, এন্ড এট দ্য সেম টাইম আই ওয়ান্ট দিস সেশন টু বি এ ভেরি ইন্টারেক্টিভ ওয়ান। তো আমাদের যারা মেম্বার্স আছে বা যারা আজকে জয়েন করেছে তারা যাতে আমাদেরকে একটু কমেন্ট করে যে কি জানতে চায় বা কি বিষয় ভাইয়ারা কথা বলে ভালো হয়, তাহলে আমাদের জন্য আসলে খুব ভালো হতো ব্যাপারটা। তো পুট ইউর কোয়েশ্চেন ইন দ্য কমেন্ট সেকশন। ইন দ্য মেইন টাইম আমি সুমিত ভাইয়ের কাছে আবার একটু ব্যাক করি যে ভাইয়া এই যে আমরা দেখি ইউজুয়ালি যে আমি যখন ফেসবুকে একটা কিছু দিয়ে সার্চ করি, ওইটা রিলেটেড আমি একটা লাইভ দেখলাম একটা প্রোডাক্ট রিলেটেড। তো এরপরে ফেসবুক আমাকে এট দ্য সেম টাইম বারবারই হচ্ছে ওই সেম প্রোডাক্টের কিছু প্রমোশন ম্যাটেরিয়ালস দেখাচ্ছে, বা ওই প্রোডাক্টেরই অন্য কোম্পানিগুলো যে প্রোডাক্ট প্রডিউস করছে ওগুলো দেখাচ্ছে। তো এইটা কেন হয়? এটাকে আমরা অনেক সময় হয়তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি। তো এই এসইও এর কাজটা কি বা এই জিনিসটা কিভাবে কাজ করতেছে সবাই যদি একটু জানতো। আচ্ছা, বেসিক্যালি এখানে একটা ছোট্ট কনফিউশন আছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে শব্দটা, ইট ওয়াজ বেসিক্যালি ইন্ট্রোডিউসড বাই গুগল, নট বাই ফেসবুক। সমস্যা হচ্ছে বাংলাদেশে আমাদের কমন সার্চ ইঞ্জিন হয়ে গেছে ফেসবুক, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি Yes. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যেটাকে বোঝায়, যে এটাকে যে টার্মটা যেটা ইউজ হয় সেটা হচ্ছে ওয়েবসাইট সার্চের কথা বলা হয়, নট ফেসবুকের মধ্যে কোনো কিছু সার্চ করা, ঠিক আছে? সো এখানে একটা কনফিউশন আছে। সো আমি ফেসবুকে যে জিনিসটা সার্চ করব, সেই সার্চের যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্টটা আমি চেঞ্জ করতে পারবো না আসলে, বা ওটাকে কোনোভাবে অপটিমাইজ করে আমি ভালো করতে পারবো না। যেটা আমি করতে পারবো, আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, সেই ওয়েবসাইটটা যখন আমি গুগলে কেউ সার্চ করবে, তখন আমার ওয়েবসাইটটাকে প্রথমে নিয়ে আসা বা কোনো একটা রেলিভেন্ট কিওয়ার্ড দিয়ে সেই ওয়েবসাইটটাকে দেখানো, সেইটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর ফেসবুকের মধ্যে যেটা হয়, ওটা ফেসবুকের নিজস্ব ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে যেটা করে, রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড টার্ম বা একই প্যাটার্নের যে ভিডিওগুলো, সেগুলোকে সে আসলে দেখাতে থাকে। যেমন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে যে যদি আমরা যখন ফেসবুকটা ব্রাউজ করি, তখন যদি ওই সময় ইন্টারনেট কানেকশন চলে যায় একটা ছবি লোড হওয়ার আগেই, তুমি যদি ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দাও, দেখবা ছবিটা পার্শিয়ালি লোড হয়ে বন্ধ হয়ে গেছে। ওই সময় ছবির পিছনে দেখা যায়, সেই ছবিতে যদি একজন মানুষ হাসি দেয়, তাহলে দেখা যাবে 1% লাফিং, ঠিক আছে? ফেসবুক কিন্তু এই জিনিসটা কিন্তু অন দ্য ফ্লাই করে। লাইক যখন একটা ইমেজ আপলোড করি আমরা, ওই ইমেজটা অ্যানালাইসিস করে বের করে ফেলে, ঠিক আছে, যে এর মধ্যে কয়টা মানুষ হাসতেছে, মানে এরকম কিছু কিওয়ার্ড, মানে একটা ছবি থেকে শব্দের রূপান্তর, এই কাজটা আসলে ফেসবুক আমি যখন আপলোড করি তখনই করে ফেলে। সেম ভাবেই মানে এটা যেমন ছবির কথা বললাম, এরকম একইভাবে বিভিন্ন প্রোডাক্ট, হ্যাঁ, বা যা কিছু আমরা কন্টেন্ট আপ করছি সেটার মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে, সেগুলোও ইনফ্যাক্ট ফেসবুক প্রত্যেকটা জিনিস তার ডাটাবেসে সেভ করছে, এবং একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা অ্যালগোরিদমের মাধ্যমে সেই জিনিসগুলোকে ফিল্টার করে আমাদের সামনে তুলে ধরছে বেসড অন আওয়ার ইন্টারেস্ট। আমরা কোথায় ক্লিক করলাম সবকিছু ট্র্যাক করছে সে। আমি কোথায় ক্লিক করছি, কতক্ষণ একটা 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 স্ক্রিনে, মানে তুমি স্ক্রল করতে করতে, আমরা তো ধাপা ধাপ স্ক্রল করতে করতে যাই, ফাট করে একটা জায়গায় স্ক্রল থামিয়ে দেই, কতক্ষণ আমি একটা জিনিস দেখছি সেটাও ফেসবুক ট্র্যাক করে, মানে ফেসবুকের পিক্সেল টেকনোলজি দিয়ে। সো বেসিক্যালি এটাই হয় আসলে ব্যাকএন্ডে। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা আসলে ভিন্ন, হ্যাঁ, সেটা গুগলের ক্ষেত্রে, গুগল বা অন্যান্য মাইক্রোসফটের। এই পুরো ব্যাপারটাকে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্ট করতে পারি? কারণ আমরা অনেক সময় হচ্ছে প্রোডাক্ট বা যখন সেলস এর কাজ করা হয়, মার্কেটিং এর রিলেটেড কাজগুলো, তো তখন সবাই হচ্ছে কিছুটা গুগল করে হলেও, ফেসবুকেও আমরা এখন কম বেশি দেখা যায় যে প্রোডাক্টের জন্য যেহেতু আমরা লাইভ গুলা দেখি, তো আমরা সাধারণত ফেসবুকে যেই সার্চ করি যে এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি। তো এখন যেটা হচ্ছে যে ঈদের সময় আমরা এই বছর বেসিক্যালি সবাই অনলাইন মার্কেটিংটাকে বেশি প্রেফার করছে। তো তারা অনেক সময় যে দেখা যাচ্ছে যে সার্চটা ফেসবুকে গিয়ে করছে ওই প্রোডাক্টটার জন্য, স্পেসিফিক একটা প্রোডাক্ট, এবং ওই স্পেসিফিক প্রোডাক্টটার জন্যই আবার সেম ভ্যারিয়েশনস গুলো ফেসবুকে আমাদেরকে দেখাচ্ছে। তো আমার মনে হয় এটা কিছুটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর রিলেটেড বা কিছু, ভাইয়া এটা যদি আপনি একটু ডিটেলস বলতেন। বেসিক্যালি আমাদের সাথে কিছু স্মল বিজনেস ওনার্স আছে যারা আমাদের স্টুডেন্ট লাইফেই একই সাথে হচ্ছে কিছু প্রোডাক্ট নিয়ে হয়তো বিজনেস স্টার্ট করেছে, ওদের জন্য খুব সুবিধা হয় বিষয়গুলোকে যদি একটু ক্লারিফাই করা যায়। থ্যাংক ইউ। সুমিত ভাইয়া আর রিসালাত ভাই, whoever prefers to continue. আচ্ছা, রিসালাত ভাই শুরু করেন, আমি যেহেতু মাত্র বললাম।
না, আমি একটু জাস্ট সুমিতের কথাগুলোর সাথে অ্যাড করি। আমরা যখন বলি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আসলে ইজ রিলেটেড টু দ্য সার্চের জন্য যে সমস্ত টুলস অ্যাভেলেবেল আছে, গুগল সার্চ, ইয়াহু সার্চ, বিং সার্চ, এই যে বিভিন্ন জায়গায় যে টুলগুলো আছে সেগুলোতে গিয়ে যখন মানুষ সার্চ দেয় সেটার সাথে কথা বলি। ওইটার একটা ইকুইভ্যালেন্ট ভার্সন আছে ফেসবুকে, বাট ফেসবুকের ইকুইভ্যালেন্ট ভার্সনটা আসলে কিন্তু ঠিক এসইওর মতন অপারেট করে না। আমি ফেসবুকেরটাতে যাব, আমি একটু এসইওর কথাটা বলি। এসইও হচ্ছে আমার কোনো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট তো আর আমার ব্র্যান্ড খুঁজতে মানুষ কিন্তু আসে না। আমি যদি বেসিক ইনফরমেশন বলি, একটা মানুষ হয়তো একটা পায়জামা, একটা পাঞ্জাবি অথবা একটা শাড়ি কিনতে খুঁজবে, রাইট? সে কিন্তু খুঁজতে আসবে না যে সে তুমি রিহান বানায়, এটা তো আর সার্চ দেয় না। যে ধরে নেই যে রিহান বানায়, কিন্তু রিহান বলে তো আর সার্চ, রিহানকে খুঁজে সার্চ দিচ্ছে না, ও কিন্তু কাপড় খুঁজে সার্চ দিচ্ছে। সো এখানে দুইটা ঘটনা ঘটে। আমার যদি নিজের কাপড়ের দোকান হয়, সালোয়ার কামিজ হোক, পাঞ্জাবির হোক, আমি কি করতে পারি? সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারি। আমি ওই কিওয়ার্ড গুলো, যেগুলো মানুষের লাইকলি যে মানুষ ওগুলো সার্চ দিবে, সেই কিওয়ার্ড গুলোকে আমি বিড করে অকশনে কিনে নিয়ে আমার অ্যাড বা আমার বিজ্ঞাপন বা আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এর উপরে দেখাবে, সেটার জন্য আমি করতে পারি। সেটাকে বলে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সেটাতে দেখাবে কিন্তু কর্নারের ভিতরে অ্যাড কথাটা লেখা আসবে, একদম বিজ্ঞাপন হিসাবে লেখা আসবে। নাও আরেকটা পার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেটা হচ্ছে যে ন্যাচারালি কিন্তু গুগলে সার্চ করলে অনেকের নাম উপরে আসে, আমরা দেখি। কারণ কি? তারা আসলে তাদের কিওয়ার্ড গুলোকে অপটিমাইজ করে ওয়েবসাইটে আসলে প্রপার জায়গাতে ইমপ্লিমেন্ট করে। আর অনেক ডিটেলে বলতে গেলে আসলে সুমিতের হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, হাজারটা কথা চলে আসবে, বাট ওইটাতে যদি নাও যাই, আমাদের আসলে লজিকটা হচ্ছে গুগল এখন ইম্পর্টেন্ট অংশগুলোতে ওয়েবসাইটে সার্চ করে যে আমার যেখানে প্রোডাক্টটাকে ছবি আপলোড করলাম তার নিচে আমি কি ট্যাগ ইউজ করলাম। আমি যদি র্যান্ডমলি ওয়েবসাইটের মধ্যে আননেসেসারিলি আমার প্রোডাক্টের ট্যাগ গুলো ইলিগালি বসাতে থাকি, তাহলে কিন্তু সার্চে আসার চান্স আছে। কিন্তু যখন গুগল খুঁজে পাবে যে এখানে আসলে কাজটাকে ইলিগালি করা হচ্ছে বা ওই কিওয়ার্ড গুলোকে অপ্রয়োজনীয় ভাবে ব্যবহার করা হয়েছে, তখন কিন্তু র্যাঙ্কিং এ আসলে ওয়েবসাইটটাকে ব্ল্যাকলিস্টও করে দিতে পারে, র্যাঙ্কিং অনেক নিচে নামায় দিবে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। সুমিত বলতে পারবা লাস্ট এখন তোমার জেনারেলি ওয়েবসাইট কতদিন পর পর স্ক্রল করে যেন? আমাদের অ্যাটলিস্ট ওয়েবসাইটে ক্রল হয় কতদিন পর পর? এটা বেসিক্যালি আসলে আমরা আমরা নিজেরা মানে প্রোগ্রামার যে বা ডেভেলপার যে, সে ডিফাইন করে দিতে পারে যে কতদিন পর পর এটা ক্রল হবে। বাট এর মানে এই না যে খুব ফ্রিকুয়েন্ট ক্রল করাইতে পারলেই আমি উইনার হব, তা না। ব্যাপারটা হচ্ছে যে মানে আলটিমেটলি দ্য অ্যালগোরিদম যেটা দেখে গুগল, সেটা হচ্ছে যে আমার রেলিভেন্ট কন্টেন্ট রেলিভেন্ট জায়গায় আছে কিনা। লাইক আমি এমন অনেক ওয়েবসাইট দেখেছি যেটা হচ্ছে বেসিক্যালি, যেমন একটা এক্সাম্পল দেই, আমি একটা ফ্যাশন ওয়েবসাইটে গেলাম, গিয়ে আমরা যেহেতু প্রোগ্রামার, আমরা ওই কোড টোড দেখতে পাই আর কি অনেকটা, যে সামনে যে জিনিসটা দেখা যায় সেটাকে আমরা ভিউ সোর্স দিয়ে যখন ওটার কোডটা দেখি, তখন আমি দেখতে পাই যে ভিতরে কি কি কিওয়ার্ড আছে। তো আমি দেখেছি ফ্যাশন ওয়েবসাইটের মধ্যে লেখা আছে আই লাভ বাংলাদেশ, ঠিক আছে, তারপরে হ্যান্ড ত্যান, এই টাইপের জিনিসপাতি। তো আসলে এই জিনিসগুলো একটা সময় কাজ করতো, হ্যাঁ, এক আমলে কাজ করতো অনেক কাল আগে, যখন আসলে মানুষও বেশি স্মার্ট ছিল না, যার কারণে গুগলকেও এত স্মার্ট হইতে হয় নাই। বাট এখন যেটা হচ্ছে যে মানুষ অনেক বেশি চালাক হয়ে গেছে, হ্যাঁ, অনেক মানুষ এটাতে ইনভলভ হচ্ছে, সো সবার ব্রেন এখানে ইনক্লুড হচ্ছে। সো প্রত্যেকের ব্রেন সামলাইতে গিয়ে গুগলকে আসলে চেঞ্জ হতে হচ্ছে, অনেক বেশি রেস্ট্রিক্টেড হতে হচ্ছে, অনেক চেঞ্জ করতে হচ্ছে। সো তারা এখন যেটা করে, তারা আসলে অ্যালগরিদমটাকে রিচ করেছে, এখন তারা রেলিভেন্ট কন্টেন্ট খোঁজার চেষ্টা করে। যে আমি একটা ফ্যাশন ওয়েবসাইট, তারা করে কি ওয়েবসাইটটা একটা টাইপ আগেই মানে গুগল তাদের ডেটাবেজে লিস্ট করে ফেলে যে এটা আসলে বেসিক্যালি একটা ফ্যাশন ওয়েবসাইট। সো এখানে যদি সে ইররেলিভেন্ট কোনো কিওয়ার্ড পায়, তখন সে র্যাঙ্কিংটাকে নামায় ফেলে। দিস ইজ দ্য টেকনোলজি মানে বিহাইন্ড। সো আমরা আসলে খুব বেশি ভালো ভালো কন্টেন্ট যত দিব এবং আমরা যত বেশি আমার ওয়েবসাইটে রেলিভেন্ট কন্টেন্ট থাকবে, তত আমার র্যাঙ্কিংটা আসলে ভালো হবে। মানে ইন্ডাস্ট্রি রেলেভেন্ট হইতে হবে, রেলেভেন্ট খালি ওই পর্যন্ত বলে হবে না, ইন্ডাস্ট্রি রেলেভেন্ট হতে হবে। আর সাথে অ্যাড করি ফেসবুকেরটা কিভাবে কাজ করে। ফেসবুকের সার্চ কিন্তু হচ্ছে, ফেসবুক আসলে তো সোশ্যাল মিডিয়া। আমাকেও কি দেখায়? সাধারণত দেখায় আমার ফ্রেন্ড কি রিভিউ দিল, আমার ফ্রেন্ড কোন কন্টেন্ট দিল, এগুলো কিন্তু ও সবসময় র্যাঙ্কিং এ আগে আনে। ওটা কিন্তু ডিফারেন্স গুগলের সাথে। নর্মাল মানুষ কিভাবে সার্চ দিচ্ছে ভার্সেস এখানে হচ্ছে আমার ফ্রেন্ড কোনটাতে রিভিউ দিচ্ছে, আমার ফ্রেন্ড কোন কন্টেন্ট আগে দেখছে, ওগুলো আগে দেখায়। এরপরে আছে ইয়েস ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু ডিটেল। নাও ফেসবুকের বেলায় আবার এই এসইওর ইকুইভ্যালেন্টটা হচ্ছে ইউ ক্যান ইমপ্রুভ ইয়োরসেলফ থ্রু পিক্সেল ট্র্যাকিং। এখন ওই কথার মানে যদি বলতে যাই যে গুগলের যেমন আমাদের একটা ট্র্যাকিং কোড আছে, ফেসবুকের আছে হচ্ছে পিক্সেল কোড। পিক্সেল কোড দিয়ে ও আসলে আমাকে হন্ট করতে পারে। আমি কোনো কারণে পাঞ্জাবি লিখে সার্চ দিলাম,
এই যে আমি সার্চ দিলাম, এটা যখন ফেসবুক জেনে গেল, তখন যদি আমার কোনো ফ্যাশন পেজ আমাকে আসলে পাঞ্জাবি টার্গেট করে, আমি যেহেতু দিয়েছি, সে যদি আমাকে বিজ্ঞাপন দেখাতে চায়, ফেসবুক তাকে আবার অ্যালাউ করে যে যারা যারা ফেসবুক পাঞ্জাবি ফেসবুকে সার্চ দিয়েছে তাদেরকে আমার বিজ্ঞাপন দেখাবে। আমরা তো অনেক রকমের কথা শুনি, খালি যে সার্চ যখন লিখি তা না, অ্যাপারেন্টলি আমাদের ভয়েস রেকর্ডিংও থেকেও কিওয়ার্ড পিক আপ করতে পারে, যেহেতু আমাদের কিছু জিনিস মনে হয় না বলাই ভালো হবে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। সো এনিওয়ে, বাট যেটা হয়েছে যে আসলে ওর আমাদের ইন্টেন্ট, আমার ইন্টারেস্ট এবং আমার বিহেভিয়ারের ভিত্তিতেও ফেসবুক আসলে আমাকে বিজ্ঞাপন টার্গেট করতে দেয়। আর ন্যাচারালি উপরে আসা যেটা, সেটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে আমার পার্সোনালাইজ সার্চ এবং আমার বিহেভিয়ারের উপরে। আদারওয়াইজ কিন্তু আসলে পাঞ্জাবি হঠাৎ করে উপরে আসবে না। যেটা কিছুটা অ্যাপ্লিকেবল ফেসবুক ওয়াচে ইউ উইল ফাইন্ড, যে আমরা একটা ধরনের কন্টেন্ট যখন দেখি তখন রেলেভেন্ট কন্টেন্ট আমাকে দেখায় ফেসবুক ওয়াচে এখন, কারণ ওখানেও তো আসলে ওদের দুই গ্লোবাল মানে ম্যামাথ দুইটা কোম্পানির মধ্যে যুদ্ধ আছে। মানুষ ইউটিউব ব্যবহার করে ভিডিও দেখার জন্য, সেই জন্য ফেসবুক এখন ওয়াচ লঞ্চ করেছে। ফেসবুক ওয়াচে অনেক ইনভেস্টমেন্ট করছে, আমরা দেখতে পাই। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় এখন স্টোরিজ আসছে জাস্ট টু ফাইট, একটা সময় স্ন্যাপচ্যাটের সাথে ফাইট করার জন্য। এখন আমাদের ডে ইন ডে আউট আমরা স্টোরিজের কন্টেন্টও প্রচুর দেখি। ফেসবুক লাইভ এখনো পর্যন্ত অর্গানিক রিচ পাওয়া যায় প্রচুর, যেটা কিন্তু ন্যাচারাল অন্য কন্টেন্ট দিয়ে পাওয়া যায় না। সো এই জিনিসগুলো হচ্ছে কি, ওরা আসলে এখন আমাদেরকে যেভাবে প্রথম দিকে অন্য স্ট্যাটিক ভিডিও কন্টেন্ট এগুলো অনেক অর্গানিক রিচ দিয়ে প্রমোট করেছে ফেসবুক জিনিসটাকে, এখন এই নতুন নতুন সার্ভিসগুলোকে প্রমোট করছে, যেগুলোকে আমরা আসলে ন্যাচারালি অনেক কিছু অর্গানিক্যালি দেখতে পাই। হাউএভার, যেটা বললাম, এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, আর এসইও অনেকে ভাবে এটা বোধহয় ফ্রি। আসলে ব্যাপারটা ফ্রি না। মানুষ কাউকে না কাউকে, একজন কোডার এবং একজন কিওয়ার্ড অ্যানালিস্টকে, বা কেউ একজন যে আসলে এসইও অ্যানালিস্ট বলি আমরা, সে কিন্তু আসলে বসে বসে ইন্ডাস্ট্রিতে কোন কিওয়ার্ড, কোন ধরনের বিহেভিয়ার, কোন ধরনের ইন্টারেস্ট মানুষের মধ্যে কাজ করে, সেটা দিয়ে জাজ করার চেষ্টা করে কিভাবে আসলে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ উপরে উঠানো যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিব। অনেক বড় একটা ফ্যাশন ওয়েবসাইটে আমরা পেয়েছি যে ছেলেরা যে কিওয়ার্ডটা সার্চ দিয়ে সবচেয়ে বেশি ওয়েবসাইটে এসেছে সেটা হচ্ছে পাঞ্জাবি, কিন্তু মেয়েরা সবচেয়ে বেশি এসেছে ওই ব্র্যান্ডের নামটা সার্চ দিয়ে সব সময়। ঠিক একটু আগে যেটা বললাম ওইটার একটা অল্টারনেট, আমি কিন্তু কন্ট্রাডিক্টরি কথা বললাম। এটা কিন্তু একটা হিউম্যান বিহেভিয়ার থেকে হয়েছে। ছেলেরা আসলে ব্র্যান্ড লয়াল থেকে হচ্ছে প্রোডাক্ট লয়াল। ও পাঞ্জাবি কিনবে তাই ও গুগলে গিয়ে সার্চ দিছে পাঞ্জাবি, কিন্তু মেয়েরা কিন্তু ভয়ানকভাবে ব্র্যান্ড লয়াল হয়। তারা কিন্তু জানে আমি কোন ব্র্যান্ড থেকে কিনবো, তো তারা আসলে গিয়ে ওই ব্র্যান্ডের নাম সার্চ দিয়েই তখন ওই ওয়েবসাইট খুঁজে বের করে যায়। এই হচ্ছে পার্থক্য। এটা কিন্তু পুরোটাই এই হিউম্যান বিহেভিয়ার বুঝে একজন এসইও অ্যানালিস্টকে আসলে তার ওই কিওয়ার্ড এন্ড এভরিথিং ডিসাইড করে তারপরে ওয়েবসাইট গুলোতে এসইও করতে হয়। তো এখানে আসলে এসইএম এ পার অ্যাডের জন্য ইউ আর পেইং, এসইও তে ইউ আর পেইং ফর দ্য রিসোর্স, যে আসলে এই অ্যানালিসিসটা কষ্টটা করে তারপরে ব্যাকগ্রাউন্ডে কাজটা করে দিচ্ছে। তো এই মুহূর্তে ভাই আমাদেরকে প্রায় 100-র উপরে মানুষ দেখছে, সো ওয়েলকাম এভরিওয়ান। আর কিছু অ্যাজ বলেছিলাম যে এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে, তো উই হ্যাভ সাম কোয়েশ্চেনস। আমি যদি একটু কোশ্চেনগুলো নিতাম। একজন বলেছে যে ফর স্টুডেন্টস হুইচ ইজ দ্য বেস্ট মার্কেট প্লেস ফর ডিজিটাল মার্কেটিং, মোরওভার হাউ ক্যান বি পারফর্ম ইন দ্য ফিল্ড বাই আওয়ার স্মার্টফোন? তো এইটার প্রশ্ন উত্তরটা যারা দিয়ে দিতে চান। সরি, একটু প্রশ্ন আসলে ক্লিয়ার হচ্ছে না, তারপরও আরেকবার একটু যদি বলে। ভাইয়া ও বেসিক্যালি জানতে চেয়েছে যে বেস্ট মার্কেট প্লেস কোনটা স্টুডেন্টদের জন্য, এবং আমরা এই ডিজিটাল মার্কেটিং মানে প্ল্যাটফর্মটাকে কিভাবে ইউজ করতে পারি যদি হচ্ছে আমাদের কাছে ল্যাপটপ না থাকে, মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকে কিভাবে ইউজ করা যায় ইন এ শর্ট। ডিজিটাল মার্কেটিং তো আসলে কোনো প্ল্যাটফর্ম একা না, মানে ডিজিটাল মার্কেটিং ইজ আ অ্যাপ্রোচ অর অ্যান ইন্ডাস্ট্রি অর জেনারেল মার্কেটিং প্রিন্সিপালের অ্যাপ্রোচ বলতে পারি, যেভাবে আসলে ডিজিটাল মার্কেটিং কাজ করে। আমি প্রথম অংশটা অ্যাজিউম করতেছি আসলে মার্কেট প্লেস বলতে বুঝিয়েছে যে আসলে কিভাবে শিখতে পারে, তাই তো? আমার ধারণাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার জায়গাগুলো কি হতে পারে, রাইট? নাকি? আমারও তাই মনে হয় যেহেতু নাকি ডিজিটাল মার্কেটিং করে আমি কিভাবে আসলে বিক্রি বাট্টা বাড়াতে পারি সেটা হতে পারে। দুইটাই বলছি। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আসলে অনেক ফ্রি টুলস অ্যাভেলেবল, কেউ যদি শিখতে চায়। ফেসবুকের ব্লুপ্রিন্ট বলে একটা জিনিস আছে, ওয়েবসাইট সার্চ দিলেই কেউ পাবে, ফেসবুক ব্লুপ্রিন্ট। গুগল একাডেমি আছে, যেখানে গেলে প্রচুর জিনিসপত্র শেখা যায়। থিঙ্ক উইথ গুগলে গেলে টেকনোলজি রিলেটেড জিনিসগুলো জানা যায়। গুগল গ্যারাজে গেলে মিক্সড অনেক প্ল্যাটফর্ম সম্পর্কে জানা যায়, গুগলের বিভিন্ন টুলস এন্ড প্রোডাক্টস সম্পর্কে। অনেকগুলো নাম অলরেডি বললাম শেখার জন্য।
এখন আসি ডিজিটাল মার্কেটিং যদি কেউ আসলে করতে চায়, ল্যাপটপ তো লাগেই না ডিজিটাল মার্কেটিং করতে, এটা আগেই বলে দিলাম। বাংলাদেশে 98% মানুষজন মোবাইল দিয়ে তাদের ডিজিটালের যাবতীয় কাজ সারে। ডিজিটাল প্ল্যাটফর্মে কি কি আছে বেসিক যদি বলি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে আছে ফেসবুক, বাংলাদেশের সবচেয়ে বড়। একটা বলি, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের গভর্নমেন্টের সবচেয়ে বড় এই ডিজিটাল ইনিশিয়েটিভটার কর্তা ব্যক্তি একজনের কাছ থেকে শুনেছি যে ভাই যখন গিয়ে কাউকে জিজ্ঞেস করে ইন্টারনেট ব্যবহার করেন কিনা, বলে না। যখন বলি ফেসবুক ব্যবহার করেন কিনা, বলে হ্যাঁ। So that is what Bangladesh is all about. Facebook is equal to internet in Bangladesh. So ফেসবুক এখনো পর্যন্ত মার্কেট প্লেস হিসেবে ব্যবহার করার জন্য, নিজের প্রোডাক্ট প্রমোট করার জন্য বাংলাদেশের সবচেয়ে সুইটেবল জায়গা, বেসিক যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য। কিন্তু দ্যাট ইজ নট গোয়িং টু বি ইনাফ একটা পর্যায়ে, যখন ব্যবসাটা আসলে একটা পর্যায়ে বড় হয়। জাস্ট টু গিভ দ্য কনটেক্সট, বাংলাদেশে এই মুহূর্তে 3,60,00,000 ফেসবুক ব্যবহারকারী আছে, ঠিক আছে? কিন্তু টোটাল ক্রোম বা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, মানে ডিভাইসেস ব্যবহারকারী, যেখানে ক্রোম ব্রাউজার বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে, এরকম আছে 5 কোটি মানুষ। আবার এরকম ব্যবহারকারী যারা আসলে প্রক্সি ব্রাউজার ব্যবহার করে, যারা ডাইরেক্টলি গুগল ব্রাউজার ইউজ করে না, তারা আসলে যে চিপ যেগুলো ব্রাউজার আসলে অনেক ইমেজ ট্রাঙ্কেট করে ছোট করে করে আমাদেরকে ডেটার খরচ কমায়, এরকম প্রক্সি ব্রাউজার ব্যবহারকারী আছে আরো 1 কোটির মতন। সো প্রায় কিন্তু 6 কোটি আছে যারা গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে জড়িত। আর এদিকে আছে হচ্ছে মানে টোটাল মিলে, আর ফেসবুকে আছে হচ্ছে 3,60,00,000। সো এর বাইরেও কিন্তু কিছু মানুষ আছে যারা একটু যখন বয়সের দিকে যায়, তারা প্রচুর পরিমাণে আমাদের লোকাল নিউজ প্ল্যাটফর্ম গুলোতে গিয়ে নিউজ পড়ছেন, সেই মানুষগুলোও কিন্তু আছেন। এখন ধারণা করা হয় একটা অ্যাভারেজে যে বাংলাদেশের 9,28,00,000 বা 9,82,00,000 মতন ইন্টারনেট ব্যবহারকারী আছে। এই যে গ্যাপটা আবার 9,82,00,000 আর 6 কোটির মধ্যে, গ্যাপটা হচ্ছে বছরে 4 বার তারা এই এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসির রেজাল্ট দেখতে তারা অনলাইনে যায়। সো ওই ডেটাটা নিলে বিটিআরসি ডেটা থেকে আমরা প্রায় এরকম 10 কোটির মতন ইউজার আমরা পাই বাংলাদেশে। সো এইরকম প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ড করে মানুষকে আসলে কাজ করতে হবে। অনেকেই আছে যারা আসলে ফেসবুকে গিয়ে বিজ্ঞাপনটাকে হয়তো দেখলো, বাট নট অলওয়েজ নেসেসারি যে বিজ্ঞাপনটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। কিন্তু গুগলে গিয়ে তার আসলে ইন্টেন্টটাই থাকে আমি প্রোডাক্টটা খুঁজবো, প্রোডাক্টটা খুঁজে সেই প্রোডাক্টের ভিতরে আমি রিভিউ পড়বো, সার্চ করব, দেখবো কে কি বলছে, সেই অনুযায়ী যাব। সো একদিকে বললাম শিখার জন্য কি করবে, আরেকদিকে বললাম যে যদি কেউ বিজ্ঞাপন করে নিজের প্রোডাক্টের প্রমোশনের জন্য ইউজ করতে যায়, এই ব্যবহারকারীর সংখ্যাটা বুঝে আসলে চিন্তা করতে হবে। বাংলাদেশের ছোট ব্যবসায়ী যারা অনলাইন মার্কেট প্লেস হিসাবে এফ কমার্স বা ফেসবুক কমার্স ব্যবহার করছেন, এরকম ধারণা করা হয় এরকম প্রায় 80,000 থেকে 1.5 লাখ মানুষ অলরেডি এটা করছেন, যেটা বেড়ে আসলে 5 লাখের উপরে চলে যাবে বাই 2024-2025, যারা আসলে এইভাবে করবে। তো আসলে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা নিজেরা উদ্যোক্তা হতে পছন্দ করি, যেই কারণে 27 লক্ষর বেশি শুধু মুদি দোকান আছে আমাদের দেশটা এমন, ঠিক আছে, যে 27 লাখ মুদি দোকানে বিভিন্ন এলাকায় মুদি দোকানে প্রোডাক্ট বিক্রি হয়। গ্র্যাজুয়ালি কিন্তু এই মুদি দোকানগুলো অনলাইন মুদি দোকানে চলে আসবে। সো এই লেভেলে একটা পর্যায়ে যাবে যেখানে আসলে মানুষজন এই যে আসলে প্রপার ভ্যালু, প্রপার সার্ভিস, কাস্টমার সার্ভিস দিতে পারবে, যে আসলে যে মেসেঞ্জার বা ইনবক্সে যখন কেউ কোয়ারি করছে তার সাথে ইন্টারঅ্যাক্ট করে তাকে ঠিক মতন সার্ভ করবে, তার প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকবে, ডেলিভারি টাইমলাইন ঠিক থাকবে, পেমেন্ট মেকানিজম নিয়ে কখনো গন্ডগোল থাকবে না, তারাই কিন্তু আসলে সামনে অনেক দূর আগাতে পারবে। সুমিত যদি কিছু অ্যাড করো। আমি প্রশ্ন থেকে যতটুকু কিছুটা বললাম। আচ্ছা, না আমি আসলে রিসেল ভাই মোটামুটি সবই বলে দিয়েছে। আমি জাস্ট একটুখানি অ্যাড করতে চাবো যে ওর যে কোশ্চেনটা ছিল, মেবি আমার কাছে যেটা মনে হচ্ছে ও যেহেতু বলতে চাচ্ছে যে স্টুডেন্টদের জন্য মার্কেট প্লেস, হ্যাঁ, সো এটা দিয়ে আমি যেটা বুঝতে পারছি যে যদি এরকম কোনো ইস্যুস থাকে যে ফেসবুক যেহেতু সবচেয়ে বড় এবং ফেসবুক একজন স্টুডেন্টের জন্য ব্রাউজ করা অনেক সময় টাফ হয়ে যায়, অনেক সময় গার্জিয়ানরা যদি খুব বেশি কড়াকড়ি করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক সময় ফেসবুকে গেলে পড়াশোনা করা, হ্যাঁ, বা অনলাইন কোনো ক্লাস নিলে সেই জায়গায় যদি ফেসবুকে যেয়ে সেই ক্লাসটা করতে হয়, সেই জিনিসটা অনেক গার্জিয়ানরা হয়তো ভালোভাবে নিবে না বা ইয়ে করবে না। তো এখানে আমার একটা আর্জ থাকবে যে যদি এরকম কোনো প্রবলেম ফেস করতে হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে গার্জিয়ানকে একটু বুঝিয়ে বলা, এবং আশা করি আর কিছুদিন পরে আর বুঝিয়ে বলা লাগবে না। যদি এই প্যান্ডেমিক আরো বেশ কিছুদিন চলে, তাহলে গার্জিয়ানদেরকেও আসলে অভ্যস্ত হয়ে যেতে হবে
হ্যাঁ, ফেসবুকে কিভাবে অনেকেই অভ্যস্ত হয়ে গেছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি যে আগে শুধুমাত্র কিছু অনলাইন কিছু প্রোডাক্ট বিক্রি করার জন্য, লাইক শাড়ি বিক্রি করা বেসিক্যালি, আমি এই জীবনে ফার্স্ট টাইম লাইভে আসলাম, কারণ আমি এইটা থেকেই বের হতে পারছিলাম না যে আমি তো লাইভে খালি শাড়ি বিক্রি ছাড়া আর কিছু দেখি নাই এর আগে। তো এখন কিন্তু আমার মেন্টালি এটাও চেঞ্জ হচ্ছে যে না, লাইভে এসে আসলে কিছু নলেজ শেয়ারিং করা যেতে পারে। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেম গুলো আমরা আস্তে আস্তে কাটায় উঠবো। হ্যাঁ, তো স্টুডেন্টদের জন্য ফেসবুক ক্যান বি এ গুড মার্কেট প্লেস। হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আসলে পজিটিভ নেগেটিভ সাইড আছে। তো যদি আমরা ফেসবুক থেকে শুধু পজিটিভ দিকটা নেই, হ্যাঁ, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না আসলে। ঠিক আছে, এই থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। ইন দ্য মিন টাইম আমরা আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে কস্ট মিনিমাইজেশন। যখন কেউ একটা স্মল বিজনেস স্টার্ট করে তার জন্য একদম ফ্লেক্সিবল একটা প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বা যদি আমরা বলি যে অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে। তো এই জায়গাটায় আমরা অনেকেই প্রথম দিকে অ্যাওয়্যার থাকি না যে এখানে কোনো ধরনের কস্ট হতে পারে। তো আমরা যখন এটাতে এন্টার করি তখন দেখি যে আমাদের আসলে এটাতেও একটা কস্ট আছে। তো এই বিষয়টাকে ওনাদের সুবিধার জন্য কিভাবে কস্টটাকে মিনিমাইজ করা যায়, বা এই ব্যাপারটাকে যদি একটু বলেন, কস্টটা কমিয়ে এনে যদি ওনারা বিজনেস করতে চান বা কি ধরনের কস্ট হতে পারে, সবকিছু যদি একটু ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মে। আমি একটা জিনিস একটু বলি, কোয়েশ্চেনটাকে আমি একটু অন্যভাবে অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে কস্ট কমানো আমার অবজেক্টিভ হতে পারে না, তাহলে আমরা বাঁচবো না। হ্যাঁ, অবজেক্টিভ হতে পারে হচ্ছে কস্ট কিভাবে অপটিমাইজ করা যায়। আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা এনশিওর করা দরকার, বা আমরা যেটাকে বলি রিটার্ন অন অ্যাডভার্টাইজিং স্পেন্ড, এই জিনিসটা এনশিওর করা হচ্ছে গিয়ে আমাদের জরুরি দরকার। কিন্তু এখানে একটা জিনিস আমি বলি, আজকে থেকে 3-4 বছর আগেও বাংলাদেশে অর্গানিক রিচ কিছু হলেও পাওয়া যেত। একটা কন্টেন্ট আমি যদি নিউজ ফিডে দিতাম, আমার কোনো পেজে দিতাম, সেটা অর্গানিক্যালি মানুষের নিউজ ফিডে যেত। এটা কিন্তু এখন আর কোনোভাবেই সম্ভব না। 2013-তে বাংলাদেশে 70 লক্ষ মাত্র ফেসবুক ব্যবহারকারী ছিল, সেটা এখন 3,60,00,000। তো আমি যদি একটা বেসিক প্রিন্সিপাল বলি, আমার নিউজ ফিডে যদি আমার 1100 ফ্রেন্ড থাকে, সবার কন্টেন্ট তো আমাকে দেখানো সম্ভব না। কারো পক্ষে কি সম্ভব দেখানো? ওকে যেই পরিমাণ ডেটা ম্যানেজ করতে হবে, সেই জন্য যেই পরিমাণ ডেটা ফার্ম লাগবে, মানুষ তো ভাবে ক্লাউড, মনে হয় ইথারে বোধহয় ডেটাটা থাকতেছে। আমরা যখন আসলে যত কন্টেন্ট ক্রিয়েট করছি, ডেটা আসলে আপলোড করতেছি, একটা পোস্ট দিচ্ছি, একটা ছবি দিচ্ছি, একটা ভিডিও দিচ্ছি, এটা কিন্তু কোথাও না কোথাও একটা কম্পিউটারে আছে, একটা হার্ড ড্রাইভের মধ্যে আমাকে ওই ডেটাটা রাখতে হচ্ছে। সো এই যে ব্যাপারটা, ফেসবুকেরও কিন্তু ওদিকে একটা খরচ আছে, ও কিন্তু বিনা পয়সায় চালায় না প্ল্যাটফর্মটা। হ্যাঁ, আমরা বিনা পয়সায় ব্যবহার করি, তার মানে হচ্ছে আমরাই এখানে আসলে কমোডিটি। ফেসবুকের ব্যবসার মাধ্যম হচ্ছে আমরা অ্যাজ ইউজার, আমরাই কমোডিটি, ও আমাদের ডেটাটা প্রাইভেসি মেনটেন করে। আমি আবারও বলি, অনেকেই অনেক কিছু বলে কথা প্রাইভেসি নিয়ে, প্রাইভেসি মেনটেন করেই ফেসবুক আমাদের ডেটাটা ক্লাব করে সেগমেন্টেড ডেটা আসলে ব্র্যান্ডগুলোকে প্রোভাইড করে, সেখান থেকে নিয়ে বিজ্ঞাপনটা চলে। এখন আজকে যখন আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য বা আমি প্রথমে চিন্তা করি যে বললাম যেটা, যে আগে আমরা মানুষের নিউজ ফিডের ভিতরে মানে এমনিতেই যেতে পারতাম। এখন যেহেতু এত ফ্রেন্ডস, এত মানুষ, এত ব্র্যান্ড আছে, ফেসবুকের পক্ষেও সম্ভব না সবগুলো কন্টেন্ট সবাইকে দেখানো। তখনও কি করতেছে, ওর অ্যালগোরিদম দিয়ে প্রায়োরিটাইজ করতেছে কার ইন্টারেস্ট কোন দিকে, কার বিহেভিয়ার কোন দিকে, সেই অনুযায়ী ও আমাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখায়। কারণ এটা যদি ও আবার না করে, আমরা কিন্তু আস্তে আস্তে আননেসেসারি যদি কন্টেন্ট দেখতে থাকতাম ফেসবুকে, আমরা কিন্তু ফেসবুকের প্রতি আগ্রহ হারাতাম। সেই কারণে মাঝখানে ফেসবুক একটু অন্য রাস্তায় গেছিল, মাঝখানে 16-17 সাল পর্যন্ত, থ্যাঙ্কস টু আ ফিউ গ্লোবাল বিগ মিডিয়া হাউসেস। বাট এখন আবার ব্যাক অন ট্র্যাক ফেসবুক 2018 সালের শুরুর দিকটা থেকে, যে তাদের কাছে আসলে ইউজার আগে, তারপরে ব্র্যান্ড, তারপরে বিজ্ঞাপন। সো ইউজার বিহেভিয়ার ঠিক থাকলে তারা যে বিজ্ঞাপন পাবে এটা তারা বুঝতে পারছে। নাও আসি এখন বিজ্ঞাপনের খরচের ব্যাপারটা। আগে যদি বাংলাদেশে 100টা ব্র্যান্ড বিজ্ঞাপন দিত কনজিউমারকে টার্গেট করে, এখন হয়তো সেম কনজিউমারকে টার্গেট করে 1000টা ব্র্যান্ড বিজ্ঞাপন দিচ্ছে। এটা তো আমরা মানবো নিশ্চয়ই, প্রচুর পরিমাণে বিজ্ঞাপন চলছে। আর এটা কিভাবে কাজ করে, ফেসবুক আর গুগলের কোনো ফিক্সড রেট নাই বিজ্ঞাপনে, যে আমি ওইখানে একটা অ্যাড দিতে এত টাকা। পুরো জিনিসটাই কাজ করে আমার টার্গেট মার্কেটের ডেফিনিশনের উপরে। আমি ধরে নিলাম, আমি বলছি 18 থেকে 25 বছর বয়সী ইউনিভার্সিটি স্টুডেন্ট, একটা মেয়ে যার ক্লোদিং নিয়ে ইন্টারেস্ট আছে এবং যার বিহেভিয়ার হচ্ছে সে প্রায়ই অনলাইনে গিয়ে বা ফেসবুকে গিয়ে কাপড়ের রিভিউ দেখে বা খোঁজে। একদিকে ইন্টারেস্ট, একদিকে বিহেভিয়ার। এখন এই যে এইরকম একটা মেয়ে টার্গেট অডিয়েন্স, তাকে কিন্তু শুধু ফ্যাশন ব্র্যান্ড টার্গেট করছে না,
তাকে কিন্তু কনজিউমার ব্র্যান্ড টার্গেট করছে, এফএমসিজি টার্গেট করতেছে, ব্যাংক টার্গেট করতেছে, ক্রেডিট কার্ড টার্গেট করতেছে, পার্লার টার্গেট করতেছে। সো তখন আমি ধরে নেই যদি ব্র্যান্ড এ বি আর সি, এটা আসলে একে দেখানোর জিনিস, এই জিনিসটা আমি চান্স পেলে বলার চেষ্টা করি মানুষকে, তাই পেয়ে বলতেছি যে ব্র্যান্ড এ দিতে চাইলো যে ওই টার্গেট অডিয়েন্সকে এই মুহূর্তে বিজ্ঞাপন দেখার জন্য আমি বিড করে, মানে অকশনে বিড হয় না, আমি এই মুহূর্তে বিজ্ঞাপন দেখার জন্য 10 টাকা দিতে রাজি। ব্র্যান্ড বি বললো আমি 1500 টাকা দিতে রাজি, আর ব্র্যান্ড সি বললো আমি 25 টাকা দিতে রাজি। এটা কিন্তু একটা অনলাইনে একটা অ্যালগোরিদমের ভিতরে লাইভ, মানে রিয়েল টাইমে হচ্ছে, যেটা আমাদের হিউম্যান ব্রেনের পক্ষে সম্ভব না। আমি 3টা দিয়ে বুঝাইতে গেলেই কষ্ট হবে, সেখানে হয়তো বা একসাথে 1000 ব্র্যান্ডের এরকম একটা অ্যালগোরিদম চলে পিছে। তো এখানে যেটা হচ্ছে, যদি আমি বলি ব্র্যান্ড এ বললো 10, ব্র্যান্ড বি বললো 1500, ব্র্যান্ড সি বললো 25, তাহলে সবার আগে ব্র্যান্ড বি এর অ্যাড যাবে ওই মানুষটার কাছে তার নিউজ ফিডে। যখন সে দেখবে সেই অ্যাডটা যাওয়ার জন্য খরচ হবে কিন্তু ইন্টারেস্টিংলি 25 টাকা 1 পয়সা, 1500 টাকা না। টেলিভিশনে যদি দিতে যেতাম তাহলে কিন্তু লাগতো পুরো 1500 টাকা। টেলিভিশন কিন্তু আমাকে এসে বলে না যে ভাই অন্য কম দিচ্ছে, আপনি এত টাকা কেন দিতে যাচ্ছেন আমাকে, এটা জীবনেও কোনোদিন বলবে না। কিন্তু এইটা হচ্ছে অকশনের প্রক্রিয়াটা, অ্যালগোরিদম বেস অকশনের প্রক্রিয়াটা হচ্ছে একটা রিয়েল টাইম কন্ট্রোলড একটা ব্ল্যাক বক্সের একটা অ্যালগোরিদমের মধ্যে, যদি আমি বোঝানোর জন্য বলি, হচ্ছে অ্যালগোরিদমটা রান করছে এই অকশনটা। সো তখন ও 25 টাকা 1 পয়সা অ্যাড দেখালো, তাহলে ব্র্যান্ড বি এর অ্যাড দেখানো হয়ে গেল। এখন যখন ব্র্যান্ড সি এর একটা, ও তো বিড করছিল 25 টাকা, রাইট? ওর বিজ্ঞাপনটা যাবে হচ্ছে 15 টাকা 1 পয়সায়, কারণ ব্র্যান্ড এ বলছিল 15 টাকা। আমি কি বুঝাতে পারলাম প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? তো জাস্ট 1 পয়সা বা 1 সেন্ট, ফেসবুকের বেলায় বা গুগলের বেলায় হচ্ছে 1 সেন্ট বেশি নেয়। এখন বলি এইটা 1 সেন্ট বেশি হবে না 2 সেন্ট বেশি হবে না 5 সেন্ট বেশি হবে, আবার টাকার অঙ্কটা কি হবে বিডিং এ, এই পুরোটা ডিপেন্ড করে আমার অবজেক্টিভের উপরে। কেউ যদি শুধু অ্যাওয়ারনেসের অ্যাড চালায় তাহলে একরকম প্রিমিয়াম, যদি কেউ যখন কেউ কনভার্সন অ্যাড চালায় তখন একরকম প্রিমিয়াম, যখন কেউ ভিডিও ভিউ এর অ্যাড চালায় তখন একরকম প্রিমিয়াম। সো কোম্পানিগুলো, মানে ফেসবুক বা গুগল পয়সাটা আর্ন করছে ওই যে ও ইনক্রিমেন্টাল যতটুকুন টাকাটা নিচ্ছে সেটা, প্লাস হচ্ছে কি যে বিডিংটা হচ্ছে সেটা, এটা মিলে হচ্ছে তাদের আয়ের রাস্তাটা তৈরি হয়। সো বলতে গেলে একই টার্গেট অডিয়েন্স, এই যে মেয়ে টার্গেট অডিয়েন্সটা বললাম, আমরা যেহেতু প্রায় 11টা দেশের মানে বিভিন্ন ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন চালাই আমাদের 3টা অফিস থেকে, সিঙ্গাপুর, মিয়ানমার, বাংলাদেশ থেকে, আমরা দেখেছি এই একই টার্গেট অডিয়েন্সে বাংলাদেশে যেই বিজ্ঞাপন চালাতে আমার সে ধরি 1 টাকা লাগে, সিঙ্গাপুরে ওইটা চালাতে 500 টাকা লাগে, থাইল্যান্ডে সেটা চালাতে 25 টাকা লাগে, মিয়ানমারে সেটা চালাতে রাফলি 20 টাকা লাগে। আমি বুঝাতে পারছি, কারণ ওদের অলরেডি ওখানে প্রচুর ব্র্যান্ড প্রচুর ডিজিটাল মার্কেটিং এ স্পেন্ড করছে, এবং যেই কারণে বিজ্ঞাপনের খরচ অকশনে বেড়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু সামনে যত দিন যাবে বাংলাদেশেও কিন্তু ফেসবুকে অ্যাড এর খরচ বাড়তে থাকবে। ক্লায়েন্ট বা কেউ ভাবলেই হবে না, আরে খরচ কমে না কেন? কারণ অনেক বেশি মানুষ, অনেক বেশি ব্র্যান্ড, অনেক বেশি টার্গেট অডিয়েন্সকে এখন বিজ্ঞাপন দেখাতে চায় এই প্ল্যাটফর্মে। পুরোটাই ডিমান্ড এন্ড সাপ্লাই এর একটা অকশন গেমের উপরে চলে, যেটা আসলে আমাদের ট্রেডিশনাল মেথডের ইন্ডাস্ট্রিতে কিন্তু ওইভাবে হয় না। আমরা নেগোশিয়েট করি, একটা রেট ফিক্স করি, ওই রেট ফিক্স করে আমরা বিজ্ঞাপন দেই, যেটা কিন্তু ডিজিটালে ওভাবে হয় না। এটা জানা মানুষজনের খুব জরুরি দরকার, যে খরচ কমাবো না, রাদার আমার খরচ অপটিমাইজড হতে হবে। এখন আমি কি করব? তখন আমি আগে যদি ওই আগের 5 টাকা পার পার্সন খরচ করে 10টা প্রোডাক্ট বেচতাম, যেহেতু আমার স্কোপ বাড়ছে, অনেক মানুষ এখন ফেসবুকে আসছে, সেই 5 টাকার জায়গায় হয়তো 7 টাকা ব্যবহার করে আমি 25 জনের কাছে বিক্রি করি। তো খরচ কিন্তু বাড়লো, কিন্তু আমার রিটার্ন অন অ্যাডভার্টাইজিং স্পেন্ড বেড়ে গেল, বেটার হলো। এইটা বোঝাটা খুব জরুরি। আচ্ছা, আমি এখানে রিসালাত ভাই পুরো থিওরিটিক্যাল ব্যাপারটা বুঝিয়ে বলেছে যে কিভাবে জিনিসটা কাজ করে। আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিতে চাই, যেটা আমি দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করতেছি। তো এটা আসলে কাউকে বলতে পারি না, কারণ আমরা আসলে সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, তো সো অনেককে সার্ভিস দিতে হয়। সো এখানে আজকে যারা শুনছে, বা এই প্রোগ্রামটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, সো এখান থেকে অনেক স্টুডেন্ট বের হবে, যারা গিয়ে সবাই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন্ডাস্ট্রিতে ঢুকবে তা না, অনেকে আমাদের ক্লায়েন্ট হিসাবেও ঢুকবে। সো আমার রিকোয়েস্ট থাকবে যে যারা অ্যাটলিস্ট যারা কর্পোরেটে যাবা বা যারা ক্লায়েন্ট হিসাবে আমাদেরকে পরে ডিকটেট করবা, তারা অ্যাটলিস্ট এই নলেজটা রাখা উচিত যে ডিজিটাল মার্কেটিং এর আসলে এই যে কস্ট অপটিমাইজেশন যে শব্দটা, হ্যাঁ, এটার অ্যাকচুয়াল মিনিং যেটা রিসালাত ভাই বললো এইটা, যে এটা আসলে আমরা কন্ট্রোল করি না, এটা অ্যাকচুয়ালি এটা একটা সেন্ট্রালাইজ সিস্টেম থেকে কন্ট্রোল হয়,
এবং আমরা যখন আগে টিভিতে অ্যাড দেখাতাম অনেক কাল আগে, তখন একটা টিভি অ্যাডে কি পরিমাণ খরচ হতো সে সম্পর্কে কোনো আইডিয়া মনে হয় সবারই মোটামুটি আছে। হ্যাঁ, তো সেই তুলনায় যদি আমি যদি সেটার ডিজিটাল ভার্সন চিন্তা করি, একটা ডিজিটালে যখন আমরা একটা ওভিসি বানাই বা কোনো একটা কিছু ইয়ে করি, তখন সেটাকে প্রমোট করতে কিন্তু এত খরচ হয় না, বানাতেও এত খরচ হয় না, অনেক কম খরচ হয়। কিন্তু এবং প্লাস আমি দেখতে পাই যে অ্যাকচুয়ালি আমার রেসপন্সটা কি, আমার এঙ্গেজমেন্ট কত হয়েছে, আমার রিচ কত হয়েছে, একদম টু দা পয়েন্ট আমি একটা আউটপুট পাই। কিন্তু টিভিতে কি করতে হয়, আমাকে আমাকে টিআরপির উপর ডিপেন্ড করতে হয়, যেটা হচ্ছে একটা কনফিউজিং টার্ম, ঠিক আছে, যেটার আসলে কোনো কি বলবো, মানে মানে আমরা বিশ্বাস করতে বাধ্য, কিন্তু এটা আসলে আমরা শিওর না যেটা আসলে না যাই সুমিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা বলছি না এটা আসলে এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার জন্য 1 মাস ওয়েট করতে হয় রেজাল্টটা পেতে। সবার আগের বড় প্রবলেম হচ্ছে আমাকে তো একটু ওয়েট করে রেজাল্টটা পেতে হয়, তারপরে আমি বুঝতে পারি ভালো হচ্ছে না। প্লাস এটা সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি অডিয়েন্স দিয়ে টার্গেট করতে পারছি না। আমি এমন একটা অ্যাড দেখাচ্ছি যেটা আসলে একটা বড়দের অ্যাড, কিন্তু সেটা একটা বাচ্চা টিভি দেখাকালীন সে দেখে ফেলছে। সো এই জিনিসটা আমি কন্ট্রোল করতে পারি না। সো এরকম কিছু কন্ট্রোল মেকানিজম ডিজিটাল অ্যাডভার্টাইজিং এ আমরা পাই, হ্যাঁ, যেটাকে আমরা আসলে ইউজ করি। সো ডিজিটাল মার্কেটিং হচ্ছে, মার্কেটিং তো আছেই, প্লাস তার সাথে ইউজ অফ টেকনোলজি, প্লাস আরেকটু ব্রডার অ্যাঙ্গেলে টেকনোলজি নিজেও বানানো, ঠিক আছে। সো আমরা এই তিনটা পার্টকে কম্বাইন করে Analyzen is working as a digital agency, আমরা এটাই বলি আসলে। সো অ্যাকচুয়ালি টেকনোলজিও এখানে একটা সাবসেট, মার্কেটিংও এখানে একটা সাবসেট, দুইটা মিলায়ে হচ্ছে ডিজিটাল। ওকে, মানে আসলে কস্টের ব্যাপারটাতে আসলে যেটা সুমিত বললো সেখানে আসলে অ্যাড করা দরকার। আমরা অনেক সময় অনেক কথা শুনি, যেহেতু কস্ট নিয়ে কথাটা শুরু হয়েছে বলে আমি এই ব্যাখ্যাটা দিলাম, অপশন এন্ড প্রসেস। আরেকটা শুনি হচ্ছে যে ডিজিটালে তো মনে হয় জিনিস বানাতে কম খরচ। আসলে একটা জিনিস কন্টেন্ট বানাতে, ট্রেডিশনাল মিডিয়াতে একটা ভিডিও বানাতে যা যা লাগে এখানেও সেই জিনিসগুলোই লাগে, সেই মানুষগুলোই কাজ করে, সেই উপকরণগুলোই লাগে। সেটা বানাতে আসলে খরচ কম লাগার কোনো সুযোগ নাই। উল্টা আমাকে অনেক সময় বলা হয়, না ভাই টিভি তো বড় স্ক্রিন, অনেক বড় রেজলিউশন। সরি, আমাদের ডিটেইল যে স্ক্রিন আমরা দেখতে পাই এখন ওলেড স্ক্রিন, 4K স্ক্রিন, আমার যদি কন্টেন্টের কোয়ালিটি ঝকঝকে তকতকে না হয় ডিজিটালের জন্য, মানুষজন ওই কন্টেন্ট দেখবেই না। মানে ওই অ্যাড বিজ্ঞাপনটা দেখে সে শান্তি পাবে না। হ্যাঁ, অন্যান্য কন্টেন্ট যেগুলো হয়, মানে ওই কন্টেন্ট মার্কেটিং পারপাজে যে সমস্ত মানুষজন কন্টেন্ট বানাচ্ছে, কন্টেন্ট কনজাম্পশনের জন্য পিপল আর হ্যাপি, বাট বিজ্ঞাপন কিন্তু আসলে ওই ঝকঝকে তকতকে ভাবটা আরো অনেক বেশি হওয়া লাগে, কারণ অনেক কাছ থেকে অনেক হাই রেজলিউশনে আমরা দেখি। বেনিফিট যেটা ডিজিটাল মার্কেটিং দিতে পারে কম্পেয়ার টু ট্রেডিশনাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া থেকে যদি কম্পেয়ার করি, সেটা হচ্ছে এখনো ডেসপাইট দ্য ফ্যাক্ট যে আমাদের এই খরচ বাড়ছে, টিভি থেকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি 200-250 গুণ কম খরচ, আমি যদি অ্যাভারেজ রেশিও হিসাব করতে যাই বাংলাদেশে। তো এই সুবিধাটার জন্যই আমাদের আসলে ডিজিটাল প্ল্যাটফর্মকে নেওয়া উচিত। আর এখানে না, এটা না আসলে যুদ্ধের ব্যাপার না, ট্রেডিশনাল ভার্সেস ডিজিটালের যুদ্ধের কিছু নাই। কারণ গ্র্যাজুয়ালি পৃথিবী যখন আগাবে আমরা দেখবো টেলিভিশন চ্যানেলগুলো আসলে অ্যাপে ঢুকে গেছে। আমরা আসলে টিভি অন করব, স্মার্ট টিভি পাবো, স্মার্ট টিভির ভিতরে কোনো একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপে ঢুকে আমি আমার প্রিয় চ্যানেল দেখবো। গ্র্যাজুয়ালি চ্যানেলগুলো আলাদা এভাবে ব্রডকাস্ট হবে না, তখন ডিজিটাল ব্রডকাস্টে আমরা চ্যানেলগুলো দেখবো। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অলরেডি ওটা অ্যাপে ঢুকে গেছে। আমি ক্রেভার্স নামে একটা অ্যাপের কথা বলবো, নর্থ আমেরিকাতে খুব ফেমাস, যেখানে সবগুলো চ্যানেল আসলে এমবেডেড। তো মানুষ আসলে ক্রেভার্স এর সাবস্ক্রিপশন কেনে, সেটার ভিতরে ঢুকে চ্যানেল দেখে। সেই চ্যানেলের মধ্যে আবার প্রিমিয়াম আছে, ফ্রি আছে, অনেক ধরনের ভার্সন আছে একটা চ্যানেলের, সেগুলোও দেখছে। তো এই যে ব্যাপারগুলো আছে এটাও কিন্তু গ্র্যাজুয়ালি হবে। তো এটা আসলে সবার বুঝে আমাদের ইন্ডাস্ট্রিটাকে বোঝা উচিত, জানা উচিত। তাহলে আসলে কস্ট আর বেনিফিট, মানে আসলে কস্ট কমাবো না, কস্ট অপটিমাইজ করবো এবং আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াবো। এট দ্য এন্ড অফ দ্য ডে আমার তো অবজেক্টিভ হচ্ছে আমার ব্র্যান্ডের ভ্যালু বাড়তে হবে, আমার প্রোডাক্টের বিক্রি বাড়তে হবে। সেটা ছোট কেউ ফেসবুক মার্কেট প্লেসে এফ কমার্স করুক, কেউ বড় ব্র্যান্ড এসে বড়ভাবে কাজ করুক, তাদেরকে কিন্তু এটা করতে হবে। সো রিটার্ন অন অ্যাডভার্টাইজিং ইনভেস্টমেন্ট অ্যান্ড রিটার্ন অন আমার লিটারাল সবকিছু মিলে ইনভেস্টমেন্ট। শুধু বিজ্ঞাপন চালাতে কত খরচ হলো না, বিজ্ঞাপন বানাতেও কত খরচ করলাম, সেটাও আসলে বুঝতে হবে। কারণ এখানে আরেকটা তথ্য দেয় যেটা ফেসবুক বলে, এখনো পর্যন্ত একটা অ্যাডভার্টাইজমেন্টের পারফরমেন্স ভালো হবে না খারাপ হবে ফেসবুকে, এটা ডিপেন্ড করে 60% ডিপেন্ড করে ক্রিয়েটিভটার কোয়ালিটির উপরে। এটা ফেসবুকের নিজস্ব তথ্য। সো ক্রিয়েটিভের কোয়ালিটি ভালো হলো না, অনেক টাকা বিজ্ঞাপনের পিছিয়ে ঢাললাম, কোনো লাভ নাই। যেহেতু ফেসবুকের কাছে কনজিউমার এক্সপেরিয়েন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি দেখতে খুব বাজে একটা ছবি হয়, লেখাটা বড়, ছবিটা ছোট, এরকম ভাবে রেশিওতে, উলটপালট রেশিওতে জিনিস যায়, ফেসবুক অটোমেটিক্যালি ওইটার অ্যাডভার্টাইজমেন্টের খরচও বাড়ায় দেয়। সেটাও আমাদের মাথায় রাখতে হবে।
ভাই এই কথাটা যখন উঠলোই, এটার সাথে একটা রিলেটেড কোশ্চেন করি, যে ইউজার জেনারেটেড কন্টেন্ট আমরা যেটাকে বলি, এইটা আমাদেরকে কিভাবে এফেক্ট করে? ইউজার জেনারেটেড কন্টেন্ট আসলে আমাকে ওই যে অর্গানিক ভাইব, অর্গানিক রিচটা পেতে হেল্প করে, অর্গানিক ইন্টারাকশন পেতে হেল্প করে। আমি এইভাবে বলি, ওই আমরা যেটাকে বলি ভাইরাল কন্টেন্ট বানাইতে বলে মাঝে মধ্যে অনেকে, আসলে ভাইরাল কন্টেন্ট কেউ বানায় না, কন্টেন্টটা ভালো হলে সেই কন্টেন্টটা ভাইরাল হয়। সো কন্টেন্ট ভালো হওয়া, হ্যাঁ, একটা ব্র্যান্ড যখন বানায় দেয়ার আর সার্টেন লেভেলস অফ এক্সপেকটেশন মানুষের মনের মধ্যে থাকে। আবার যখন একজন ইউজার বানায়, এক্সপেকটেশন লেভেলটা থাকে কন্টেন্টের ভিজুয়াল কোয়ালিটির থেকে কন্টেন্টের ইনেট যে কন্টেন্টের কি বলবো ইন্সপিরেশনাল বা উইট বা যে ইমোশনাল কোয়ালিটিটা, ওগুলোর দিকে মানুষের নজরটা বেশি থাকে। সো এখন আমার ধরে নেই আমার ব্র্যান্ডকে নিয়ে একটা পজিটিভ রিভিউ একটা মানুষ খুব বানালো, সেটা দিল বা ওটা নিয়ে কথা বললো, অবশ্যই সেটার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো হবে। রিজনটা হচ্ছে আমি নিজে বললাম না, আমার হয়ে কেউ যখন অথেন্টিক্যালি আমার হয়ে কথা বলে, তখন কিন্তু অন্য একজন ইউজার ওটাকে বেশি বিশ্বাস করে। একটা ব্র্যান্ড তো নিজের ভালো কথা বলবেই, কিন্তু ইউজার জেনারেটেড কন্টেন্ট যদি আসলে আমাকে নিয়ে কথা বলে, তখন ওইটার উপরে রিলায়েন্স বেশি হয় এবং মানুষের ফেথটা ব্র্যান্ডের প্রতি আরো বেশি বেড়ে যায়, যেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ইনেট ক্যাপাবিলিটি ইন এনি কেস। আমি একটা কন্টেন্ট দিলে ওটার নিচে যে কমেন্ট আসে, যে কথাগুলো হয়, কনভারসেশন হয়, সেটার উপরে ভিত্তি করে কিন্তু মানুষ আমার ব্র্যান্ডের ভালো খারাপটা চিন্তা করে। সো ইউজার জেনারেটেড কন্টেন্টও ওই মডেলেই কাজ করে। ইটস লাইক পিআর, যেটা আমরা ট্রেডিশনালি পিআর বলি, ইউজার জেনারেটেড কন্টেন্ট ওইভাবে আমাদের জন্য পিআর হিসাবে কাজ করে যখন আমরা কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট নিয়ে কথা বলছি। এছাড়াও তো অনেক কন্টেন্ট, আমরা তো ইউটিউবার, ব্লগার অনেক রকমের কন্টেন্ট বানাচ্ছে, এন্টারটেইনমেন্ট কন্টেন্ট বানাচ্ছে, সেগুলোর ব্যাপার আলাদা। সেটা আবার তারা করছে হচ্ছে তাদের নিজেদের কন্টেন্টের কোয়ালিটির প্রমোশনের জন্য, সেটাও আছে, সেটাও কিন্তু তাদেরকে কোনো না কোনো ভাবে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিচ্ছে। আগে যেমন ইউটিউবে শুধু মনিটাইজ করা যেত, এখন কিন্তু ফেসবুকেও কন্টেন্ট মেকাররা কন্টেন্ট মনিটাইজ করতে পারে। আমরা নাচ ডেইলি চিনি না এমন বোধহয় খুব কম মানুষ এখন আছে, রাইট? নাচ ডেইলি, নাচ যে কন্টেন্ট বানায়, নাচ কিন্তু সবাই কম বেশি জানি। শুরু থেকে এখন পর্যন্ত ওর কন্টেন্ট শুধুমাত্র ফেসবুকের থ্রুতেই মনিটাইজ করে আসতেছে, যেটা প্রথমে বাইরে ছিল। এখন বাংলাদেশেও কিন্তু অনেকগুলো চ্যানেল, অনেক ব্লগাররা গ্র্যাজুয়ালি আসলে কন্টেন্ট মনিটাইজেশনে ঢুকছে। তো দুই রকমেরই ব্যাপার আছে ইউজার জেনারেটেড কন্টেন্ট ব্যবহারের। সুমিত ভাইয়ের কাছে একটু যদি ব্যাক করি, অন পেজ অফ পেজ অপটিমাইজেশন বলতে আমরা আসলে কি বুঝি, বা এই বিষয়টাকে কিভাবে মেনটেন করা যায়? আচ্ছা, অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন এটা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টার্ম। সো বেসিক্যালি অন পেজ মানে কি, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটার মধ্যে, মানে যেটার উপরে আমার কন্ট্রোল আছে। লাইক এটা আসলে আমি যদি একজন ওয়েব ডেভেলপারের কথা বলি, আমরা যেমন ফেসবুক যে আমরা ব্রাউজ করছি, ঠিক আছে, ফেসবুক ইটসেলফ ইজ এ ওয়েবসাইট, যেটা আমরা ডেস্কটপে ব্রাউজ করছি সেটা একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা লেভেলে করা হয়। সো যারা প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপার তারা যেটা করে, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা করবে, মানে ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, হ্যাঁ, যেটার উপরে আমার কোডারদের কন্ট্রোল আছে, সেইখানে আমি যা যা অপটিমাইজেশন করব সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আর যখন আমার কন্টেন্টটা একটা অন্য বাইরে কোনো ওয়েবসাইটে, আমার হয়তো কন্টেন্টের একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে, লাইক ধরো তোমার একটা ওয়েবসাইট আছে, একটা ফ্যাশন ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি ফেসবুকে শেয়ার করলাম, ঠিক আছে। তো তখন কি হলো, আমার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক তৈরি হলো ফেসবুকে। আমার ওয়েবসাইট হয়তো www.x.com, আর আমি ওই লিঙ্কটা শেয়ার করলাম ফেসবুকে। তো ফেসবুকে আমার নিজের ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক তৈরি হলো, ঠিক আছে। এরকম করে আমি যত বেশি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে, ফেসবুকে আমি শেয়ার দিলাম, আমি ইউটিউবে তো শেয়ার দেওয়া যায় না, ধরেন টুইটারে দিলাম, আমি ইনস্টাগ্রামে দিলাম। তো এই যে কাজগুলো আমরা করছি, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমি ব্যাকলিঙ্ক ফেলে আসছি বিভিন্ন জায়গায়। সো এই কাজটা ইজ পার্ট অফ কি বলবো, অফসাইট অপটিমাইজেশন, ঠিক আছে। সো একটা ভিতরে একটা বাইরে। সো অন পেজ অপটিমাইজেশনের মধ্যে আসলে টেকনিক্যাল কিছু ব্যাপারও আছে, আবার কিছু নিজস্ব ব্যাপারও আছে, যেমন কন্টেন্টেরও ব্যাপার আছে, আবার টেকনিক্যাল ব্যাপারও আছে। যেমন যে প্রোগ্রামার, তাকে কিছু ওয়েবসাইটের কিছু স্ট্যান্ডার্ড কোডিং মেনটেন করে চলতে হয়, ঠিক আছে। সেগুলোর আমি ডিটেলসে এখন আর যাচ্ছি না, কারণ এটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তো প্রোগ্রামারের এন্ড থেকেও কিছু অপটিমাইজেশন আছে, সে যেন প্রোগ্রামিংটা এলোপাথারি না করে প্রপার ওয়েতে করে, হ্যাঁ, যেন পেজটা লাইট ওয়েট হয়, স্পিডটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে, যেন অ্যাটলিস্ট 2 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটের হোম পেজের কন্টেন্টটা দেখা যায়, হ্যাঁ, বা মানুষ দেখতে শুরু করতে পারে। যদি একটা ওয়েবসাইট লোড হইতে অনেক সময় নেয়, কন্টেন্ট আসতে সময় নেয়, তাহলে একটা মানুষ, আমরা যখন দেখি একটা ওয়েবসাইট যদি লোড হতে খুব স্লো হয়, তাহলে গুগলের যে ক্রলার, হ্যাঁ, বা যে রোবটটা ব্যাকএন্ডে আসলে ওয়েবসাইট ক্রল করে,
সে নিজেও তো ওয়েবসাইটে ব্রাউজ করতে গিয়ে তো এতক্ষণ বসে থাকবে না, তার তো অসংখ্য লক্ষ লক্ষ ওয়েবসাইটে ক্রল করতে হয়। সে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে না পায়, সে এখান থেকে ভাগবে। ঠিক আছে, সোজা কথা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার কন্টেন্টটা অ্যাটলিস্ট, আমার ছবি টবিগুলো না আসুক, বাট আমার অ্যাটলিস্ট টেক্সচুয়াল কন্টেন্ট যেটার মধ্যে আসলে প্রপার ইনফরমেশন আছে, সেগুলো অ্যাটলিস্ট লোড করে ফেলতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখন অনেক টেকনোলজি আছে, হ্যাঁ, সেগুলা পুরোপুরি টেকনোলজিক্যাল টার্ম, যেহেতু আজকে সেশনটা আসলে ডিজিটাল মার্কেটিং, সো আমি ওইগুলোর ডিটেলসে যাব না। সো ওইটা অনসাইট এসইওর মধ্যে পড়ে। আবার যারা কন্টেন্টে কাজ করে, যেমন আমি এর আগেও বলেছি, রেলিভেন্ট কন্টেন্ট দিতে হবে, হ্যাঁ। সো ফ্যাশন ওয়েবসাইটে ফ্যাশন কন্টেন্ট দিতে হবে, এডুকেশন ওয়েবসাইটে এডুকেশন কন্টেন্টই দিতে হবে। সো আমি যদি মিক্স আপ করে ফেলি, তাহলে আমার কন্টেন্ট নষ্ট হয়ে যাবে, আমার অনসাইট অপটিমাইজেশনটা হচ্ছে না। ঠিক আছে। আর অফসাইটে তো আমি বললামই, ওয়েবসাইটের বাইরে আমি যেখানে যা ধরনের যা কিছু করব ফর দ্য র্যাঙ্কিং অফ এসইও, সেটাই হচ্ছে অফসাইট অপটিমাইজেশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা অলরেডি অনেকক্ষণ সময় পার করেছি। তো এর মধ্যে আমরা সবাই জানি যে আমরা কোভিড-19 এর মধ্যে একটা খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই পার করছে। সবাই ঘরে বন্দি, প্লাস একই সাথে হচ্ছে স্টুডেন্টদের আসলে এই টাইম ক্রাইসিস মোমেন্টটাকে আমরা ইউজ করতে পারি আইদার কিছু শিখে, অথবা আমি টাইমটাকে জাস্ট ওয়েস্ট করতে পারি। তো এই টাইমটাতে স্টুডেন্টরা আসলে কি করতে পারে, বা প্রত্যেকে কিভাবে ক্যারিয়ার গ্রুমিং যেটা আমরা বলি, যে ওই গ্রুমিং এর সেকশনটা আসলে কি করা উচিত, এটা আচ্ছা, দুজনের কাছেই কোশ্চেন থাকবে। আচ্ছা, যদি বলেন। ওকে, আমি আগে আগে বলবো রিসলাত ভাই। না না, অবশ্যই। আচ্ছা, ওকে। বেসিক্যালি আমরা আসলে এই ব্যাপারটায়, আমি পার্সোনালি যেটা মনে করি, এই ব্যাপারে আসলে জ্ঞান দিতে আসবো না আমি। কারণটা হচ্ছে এই এমন একটা সিচুয়েশন, হ্যাঁ, ইটস বিন কন্ট্রোলড বাই ভাইরাস। হ্যাঁ, সো ভাইরাস আসলে টেক ওভার করেছে সিচুয়েশনটাকে। তো এই জায়গাটায় আমি হিউম্যান হিসাবে তেমন কোনো সাজেশন দিতে পারবো না, বাট আমি শুধু এটুকুই বলতে পারি আমি কি করছি। আমি বেসিক্যালি 2 মাস ধরে ঘরে আছি। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যা যা মানে কি বলবো ব্যাকলগ তৈরি হয়ে গেছিল, সেগুলো আমি খোলার চেষ্টা করছি। যেমন আমি এসে প্রোগ্রামার, আমাকে টেকনোলজি দেখতে হয়। তো আমি আমার অনেক ওয়েবসাইট বা আগে যেগুলো কাজ কারবার করেছি, সেগুলোতে যা যা ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করছি। ঠিক আছে। তারপরে আমার বেশ কিছু ব্যাকআপ প্রসিডিউর মেনটেন করতে হয় আমাদেরকে, হ্যাঁ। সো সেগুলো আমি দেখছি। যে কাজটা আমি একটু পরে করব বলে রেখে দিয়েছিলাম আর করা হয়নি, সেগুলো করছি। ঠিক আছে। আর প্রচুর স্টাডি করছি। ঠিক আছে, লাইক আমি বই পড়া হয়তো হয় না আমার, কিন্তু আমি অনলাইনে প্রচুর পড়াশোনা করি। ঠিক আছে। সো যেভাবেই খুশি আমরা স্টাডিটা করতে পারি। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর সুবিধাটা হচ্ছে আমাদের সেকশন গুলো অনেকগুলো সেকশন আছে স্টাডি করার। লাইক টেকনোলজিতে একটা পার্ট, বাট শুধু ডিজিটাল মার্কেটিং ইটসেলফ, এটার মধ্যে রিসালাত ভাই যে টার্ম গুলো বলো, সেটাও কিন্তু খুবই অল্প কিছু টার্ম। হ্যাঁ, এটা আসলে 1 ঘন্টা কি, এটা চাইলে 3 দিন কন্টিনিউয়াস কথা বলে যাওয়া যাবে, এখানে এত টার্ম আছে। ইটস নট দ্যাট ইজি। সবাই যেটা আমাদেরকে বলে, আমরা যখন কোনো একটা জায়গায় পাবলিক প্লেসে যাই, যারা ডিটেলটা জানে না, তারা যেটা বলে, আরে এরা তো ফেসবুক চালায় আর ইউটিউব চালায়, ইনকাম করে, এদের সাথে কি কথা বলবো। ঠিক আছে। সো এইটাই হচ্ছে বাস্তবতা, যে আসলে আমরা ফেসবুক চালাই ইনকাম করি না, ফেসবুক একটা মিডিয়াম, যা সেটাকে ইউজ করি। ঠিক আছে। সো একইভাবে আপনি যখন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কথা যদি আমি বলি, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর টেকনোলজিক্যাল সাপোর্ট নেয়। যেমন তাদের প্রত্যেকেরই আজকাল এইচআর সফটওয়্যার আছে, ইআরপি ইউজ করে, এগুলো ছাড়া কিন্তু তাদের এক মুহূর্ত চলবে না। সেলস অটোমেশন সফটওয়্যার ইউজ করে, বারকোড, আমরা দোকানে গেলে কথায় কথায় বারকোড ইউজ করতে দেখি, আমরা এটা করি, ওটা দেখি, ওটা দেখি, এবং যখন এগুলোর একটাও কাজ করে না, তখন আমরা ফ্রাস্ট্রেটেড হই। ঠিক আছে। সো ওইখানেও কিন্তু টেকনোলজি ইউজ হচ্ছে, সো এখানেও টেকনোলজি ইউজ হচ্ছে। ঠিক আছে। সো এটা আসলে ফেসবুক ইউজ করে আমরা আর্ন করি না, ফেসবুক প্রপারলি কিভাবে ইউজ করতে হয় সেইটা করে তারপরে আমরা আর্ন করি। আমরা একটা বিজনেসকে প্রমোট করতে হেল্প করি, জাস্ট লাইক আদার অ্যাডভার্টাইজিং মিডিয়া। আমরা আসলে ডিজিটাল চ্যানেলে জিনিসটা প্রমোট করতে হেল্প করি। তো এই ছিল আমার বলার মতো। আর রিসালাত ভাই এখন যদি কিছু অ্যাড করতে চান আর কি। না, আমি আসলে শুরুতেই কয়েকটা কথা বলে ফেলেছিলাম, যেগুলো প্ল্যাটফর্মের নাম বলেছি, আমি আরেকবার একটু রিপিট করব। ফেসবুক ব্লুপ্রিন্ট, গুগল একাডেমি, গুগল গ্যারেজ অ্যান্ড থিঙ্ক উইথ গুগল, এরকম কয়েকটা প্ল্যাটফর্ম বললাম। ফেসবুকের কেস স্টাডিজ দেখার জন্য ফেসবুক কেস স্টাডিজ আছে, গিয়ে ইউ ক্যান সি বিভিন্ন ধরনের কেস স্টাডিজ। উই ওয়ার দ্য লাকিয়েস্ট ওয়ান অফ দ্য এজেন্সিজ ইন দ্য কান্ট্রি, যাদের আসলে আমরাই বাংলাদেশের প্রথম এজেন্সি যেটা ফেসবুকে কেস স্টাডি ফিচার্ড হয় আমাদের একটা ক্লায়েন্টের জন্য, একটা ফ্যাশন ক্লায়েন্টের জন্য। ফ্যাশন নিয়ে অনেক কথা হয়েছে, সো আমাদের ফ্যাশন ক্লায়েন্টের জন্য আমাদের বাংলাদেশ থেকে প্রথম কেস স্টাডি আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, এমন কোনো ফ্রি মিডিয়া নাই যেখানে আসলে লার্নিং ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল না। হ্যাঁ, যেটা সুমিত মাঝখানে একটা কথার মধ্যে বলেছে যে প্ল্যাটফর্ম ভালো খারাপ, প্ল্যাটফর্ম তো আসলে একটা ইনার্ট পদার্থ, ও তো আসলে ভালো খারাপ হয় না।
আমি ওইটার ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব, এটা আমার দায়িত্ব হিউম্যান বিইং হিসাবে, আমাকে বুঝে নিতে হবে। সো সেম ভাবে আমি এখন হয়তো ফেসবুকে ফ্রেন্ডদের সাথে গল্প না করে আমি হয়তো বা সাথে গিয়ে আসলে একটা ফেসবুকে লার্নিং ম্যাটেরিয়াল দেখতে পারি, ইউটিউবে গিয়েও আমি লার্নিং ম্যাটেরিয়াল দেখতে পারি। দ্যাট উড বি এক্সট্রিমলি হেল্পফুল। যেটা আমি বলেছি, এই জেনারেশন জি এর জন্য এডুকেশন কোনোভাবেই সার্ভাইভ করতে হেল্প করবে না, অনলি স্কিলস উইল হেল্প ইউ। আমি আমার একটা ইতিহাস আছে যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়ছি প্রায় 5 সেমিস্টার মাঝখানে, সো বিজনেস লাইনে আসার আগে। আমি শুধু বলতে পারি ওই 5টা সেমিস্টার আমাকে যেভাবে হেল্প করছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের, ক্যালকুলাসের সবকিছু আমার ভাজাপোড়া হয়ে গেছিল ওই প্রথম 5 সেমিস্টারে। ক্যালকুলাসের যতগুলো কমপ্লিকেটেড জিনিস আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে করায়, সি প্লাস প্লাস, জাভা আর ডেটা স্ট্রাকচার আমার শেখা হয়ে গেছিল ওই 5 সেমিস্টারে। সুবিধা কি হয়েছে, আমি সব ভুলে গেছি, কিন্তু আমাকে কিন্তু টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের কোনো মানুষ ভুল বুঝানোর চেষ্টা করে পার পাবে না যদি সে আমাকে একটা জিনিস বুঝানোর সময় কিছু বলে। সো এখন সামনে যেহেতু মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এগুলোর দিন, খুব কঠিন কঠিন নাম বললাম, বাট এগুলো না আসলে বুঝতে চাইলে খুব সহজভাবে বোঝার বিভিন্ন প্রক্রিয়া এবং এই বিভিন্ন প্ল্যাটফর্মে আছে। এই স্কিলগুলো জানা বোঝাটা মানুষের জন্য খুব দরকার। সামনে কিন্তু মার্কেটিংও অনেক ডেটা ড্রিভেন ক্রিয়েটিভ হতে হবে। মানে ক্রিয়েটিভ কমিউনিকেশনকে আমরা ক্রিয়েটিভ বলবো, কিন্তু ক্রিয়েটিভিটিতে যাওয়ার আগে আমাকে ডেটা কপচায়, ডেটা ঘেটে, ডেটা জেনে দেন আমাকে নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লিকেশনে যেতে হবে, উইথ রাইট ইনসাইট বের করে সেটার উপরে ডেটা ড্রিভেন ক্রিয়েটিভিটি। এবং যেই কারণে আমরা বললাম যে আমরা আসলে আর শুধু ডিজিটাল এজেন্সি নাই, আমরা আসলে একটা টেকনোলজি ড্রিভেন কমিউনিকেশন এজেন্সি হিসাবে কাজ করি, কমিউনিকেশন কোম্পানি, যারা আসলে হেল্প করতেছি কমপ্লিট টেকনোলজি ড্রিভেন ক্রিয়েটিভ ট্রান্সফরমেশন করতে আমাদের ক্লায়েন্টদের জন্য। সেটার জন্য যদি আমাকে গিয়ে ওই টেকনোলজি ড্রিভেন কোনো বিজ্ঞাপন টিভিতেও চালাতে হয়, সেটাও আমরা আসলে প্রোভাইড করতেছি এখন ক্লায়েন্টকে, বিকজ মাধ্যমগুলো কিন্তু একটা একটার সাথে জড়িত। আমি যদি ডিটেলে যেতে পারতাম সেশনে, তাহলে হয়তো বা আমি আসলে অ্যাট্রিবিউশন নিয়েও কথা বলতাম কিছু, যে অ্যাট্রিবিউশন এখন এমনকি কোনো মার্কেটিং কোম্পানি বিটিএল অ্যাক্টিভেশনে কি করলো, ডিজিটালে কি করলো, টেলিভিশনে কি করলো, নিউজ পেপারে কি করলো, এই প্রত্যেকটার অ্যানালিসিস এক জায়গায় করে বলতে পারে কোন প্ল্যাটফর্ম তাকে আসলে কতটুকু সাকসেস অ্যাট্রিবিউট করেছে। এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম অলরেডি গ্লোবালি অ্যাভেলেবল। সো এগুলো করে কিন্তু অনেক কিছু শিখার আছে। এই যে কয়েকটা টার্মিনোলজি বললাম, কেউ যদি, যেহেতু এটা লাইফটা অ্যাভেলেবল থাকবে, মানুষজন এসে টেনে রিওয়াইন্ড করে ফরওয়ার্ড করে থ্যাঙ্কস টু টেকনোলজি দেখে নিতে পারবে নামগুলো, গিয়ে তাদের উচিত আসলে এই পড়ালেখার পার্টটা, নিজের স্কিলটা ডেভেলপ করা। আর আরেকটা বলবো, এটাই সুযোগ, এখনো সময় আছে, বাবা মাকে বোঝাও ব্যাংকের চাকরি, মাল্টি ন্যাশনালের চাকরি, অমুক চাকরি, এই চাকরি আর সামনে হেল্প করবে না। স্কিল ড্রিভেন চাকরি এবং এই যে আমাদের মতন ইন্ডাস্ট্রি, যারা আসলে এটাকে আমি আলাদা করে একটা ইন্ডাস্ট্রি বলবো না, উই আর পার্ট অফ দ্য বিগার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, কমিউনিকেশন ইন্ডাস্ট্রি। সবাই আসলে এখানে চেষ্টা করছে গ্র্যাজুয়ালি কিভাবে টেকনোলজি ড্রিভেন হওয়া যায়। আমাদের পুরোনো দিনের অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো প্রচন্ডভাবে এগিয়ে আসতেছে ইন টার্মস অফ হাউ টু টেক দিস ফরওয়ার্ড, বিকজ সামনে আসলে আমাদের সার্ভাইভাল এবং ইন্ডাস্ট্রির গ্রোথ উইল ডিপেন্ড অন হাউ টেকনোলজি ইজ প্লেইং আ রোল। সো ওখানে আসলে সামনে কথার কথা বলি, একটা সিম্পল এক্সাম্পল দিলেই বলি যে মাল্টি ন্যাশনালে চাকরি করা ছেলেকে কিন্তু সামনে যখন গুগল, অ্যামাজন, ফেসবুক বাংলাদেশে অফিস খুলবে, খুঁজবে না, খুঁজবে কে অ্যানালাইজনে কাজ করছে, কে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কে আসলে আর কে আসলে একটা টেকনোলজি ড্রিভেন স্টার্টআপে কাজ করেছে, কে আসলে ডেটা অ্যানালিটিক্স বুঝে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে, এই প্ল্যাটফর্মগুলোর আন্ডারস্ট্যান্ডিং আছে। মানুষ কিন্তু আসলে তাদেরকে খুঁজেই চাকরি দিবে। মাল্টি ন্যাশনাল আর ব্যাংকে চাকরি করছি, যেটার ব্যাকগ্রাউন্ড আসলে হ্যাজ নাথিং টু ডু উইথ দিস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এন্ড অন, ওইটা কিন্তু মাথায় থাকবে না। সো বাবা মাকে আসলে বোঝানোর টাইম হয়েছে যে হোয়াটস দ্য ফিউচার এন্ড হাউ ইউ নিড টু গ্রো ইউর ক্যারিয়ার। আচ্ছা, আমি একটু অ্যাড করতে যাবো লাস্ট, সেটা হচ্ছে যেহেতু আমি এটার ভিকটিম আর কি, আমি নিজেকে ভিকটিম মনে করি এটার। সেটা হচ্ছে আমার বুয়েটে যখন ভর্তি হই, তখন ইচ্ছা ছিল, বাবা মায়ের ইচ্ছা ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, কারণ তখন ইলেকট্রিক্যাল 1 নম্বরে, ঠিক আছে। তো ভর্তি হইলাম, ভর্তি হইতে পারলাম না, কম্পিউটার সায়েন্সে যাওয়া লাগলো, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সে যাওয়ার পরে প্রথম 3 বছর আমি তো বললামই যে প্রথম 3 বছর আসলে ঘুরে ফিরে চলে গেছে আর কি। 3 বছর পরে খেয়াল হয়েছিল যে সামনে ক্যারিয়ার আছে, তখন কিছু শেখা দরকার। তো যখন আমি শেখাটা শুরু করলাম, ইন্টারেস্টিং থিং যেটা হইলো যে আমি ওই সময়, আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা, তো তখনকার সময়টাতেও একাডেমিক যা শিখছি তার সাথে আমি যেটা শিখলে আমার আসলে চাকরি হবে, সেটা আমি মিল খুঁজে পাচ্ছিলাম না।
যখন আমি সিনিয়র ভাইদের কাছে গিয়ে বললাম যে ভাই আমি পাশ করে যদি একটা কিছু করতে চাই বা পাশ করার আগে কিছু করতে চাই, তো তাহলে আমাকে কি শেখা লাগবে, তখন ওনারা যা যা আমাকে বললো সেটা দেখে আমার মাথায় বাজ পড়লো, কারণ ক্লাসের টিচাররা যে শেখাচ্ছে তার সাথে ওইটার কোনো মিল নেই। সো এই সাফারিংসটা কিন্তু স্টিল কন্টিনিউস। এখন তোমরা অনেক কিছু নতুন কিছু পাচ্ছ, তোমরা বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু শেখাচ্ছ, তোমরা অনেক কিছু বোঝাচ্ছ, যে ডিজিটাল মার্কেটিং টার্মটাকে অ্যাটলিস্ট স্টুডেন্টদের কাছে নিয়ে যাচ্ছ। আমাদের সময় কিন্তু এরকম কেউ কিছু করতো না। সো যে এই জিনিসটা এখন এই মুহূর্তে দরকার, যে রিসালাত ভাই যেটা বললেন যে আসলে একাডেমিক ডিগ্রিটা দরকার আছে, কিন্তু একাডেমিক নলেজ শুধু ইটসেলফ ইটস নট এনাফ। ঠিক আছে? সো সবাই যে আমাদের মতো একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকবে তা না। কেউ কেউ হয়তো মনে করতে পারো যে আরে আমি কি আর সার্ভিস দিব নাকি, আমি তো বড় কর্পোরেটে যাব, কর্পোরেটে যে আমি এজেন্সি পিটাবো। সো এই টাইপের যদি মেন্টালিটি থাকে তাহলেও স্কিলটা জানা লাগবে। এর কারণটা হচ্ছে যে এজেন্সিগুলো দীর্ঘদিন ধরে কাজ করবে, তারাও কিন্তু এক্সপিরিয়েন্সড হবে, লাইক রিসালাত ভাইয়ের মতো এক্সপিরিয়েন্সড হবে। ঠিক আছে? যিনি আসলে কর্পোরেট থেকে উনি খুব প্রাউডলি উনি এজেন্সিতে কিন্তু শিফট করেছেন নিজেকে, এন্ড হি ইজ এনজয়িং হিজ টাস্কস, রেগুলার টাস্ক। কারণটা হচ্ছে ওইখানে উনি যে এনজয়মেন্টটা পায় নাই সেটা উনি এখন এজেন্সিতে এসে পাচ্ছে। হয়তো এমন হয়েছে যে এজেন্সিতে যাদেরকে উনি সার্ভিস দিয়েছেন, এখন দিচ্ছেন, এক সময় তারা তার কলিগ ছিলেন, এরকমও হচ্ছে। সো ব্যাপারটা যেটা হচ্ছে এটা কিন্তু উনি এনজয় করছে। সো এরকম তোমাদের মধ্যে যারা ক্লায়েন্ট হিসাবে আমাদের সামনে যাবা, ঠিক আছে, তাদেরও কিন্তু কিছুটা নলেজ লাগবে, কারণ আমরা এমন এমন টার্ম বলবো, সেই টার্মগুলো যদি না বোঝো তাইলে আবার আমাদেরকে পেটাইতে পারবে না। ঠিক আছে? সো ওইখানেও স্কিল লাগবে। ঠিক আছে? তো সোজা কথা, স্কিল ছাড়া আসলে কিছুই হবে না। মানে একাডেমিক এডুকেশনের পাশাপাশি কিছু বাইরের কিছু নলেজও দরকার আছে আর কি। হ্যাঁ, এবং সেটা একটা স্পেসিফিক জায়গাতে হলেই চলবে। আমাকে সব শেখার দরকার নাই, সব শিখতে গেলে আসলে শুরুতেই লেজে গবরে হয়ে যাবে। আস্তে আস্তে একটা একটা করে শেখাটা বেটার। যেটা ভাল লাগে, অনেকগুলো টার্ম আছে, যেটা তোমার ভাল লাগছে সেটা নিয়ে শুরু করো। ঠিক আছে? আমার যেমন প্রোগ্রামিং ভালো লাগে, তেমন প্রোগ্রামিং এর দুনিয়ায় যদি আমি যাই, কয়েক হাজার রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তখন আসবে যে কোনটা শিখবো। ঠিক আছে? সো আগে ডিফাইন করো যে তুমি কোনটা শিখবা, সেটা শেখার পরে ওটার পিছনে কিছুদিন অ্যাটলিস্ট লেগে থাকো। যদি দেখো যে 1 বছর লেগে আছে কিচ্ছু হচ্ছে না, তাহলে ছাড়ো। ঠিক আছে? বাট খুব তাড়াতাড়ি ছেড়ে দিও না আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। এই আর ডিজিটাল মার্কেটিং বা এই জিনিসগুলো বেসিক্যালি মোস্ট অফ দ্য টাস্ক হচ্ছে ইউজ অফ টেকনোলজি। ঠিক আছে? টেকনোলজি ক্রিয়েট করা অবশ্যই এটা একটু উপরের দিকে ব্যাপার, বাট বেসিক টাস্ক যেটা, বাংলাদেশে প্রচুর এজেন্সিজ আছে যারা টেকনোলজি সলিউশন দেয় না। উইদাউট গিভিং টেকনোলজি সলিউশন তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিয়ে যাচ্ছে, বিকজ তারা টেকনোলজিটা ইউজ করতে পারে। ঠিক আছে? তো টেকনোলজি ইউজ করা জানলেও কিন্তু অনেক কিছু হয়। হ্যাঁ, যেমন ফেসবুক প্রপারলি জানলে এটাও কিন্তু ইজ কাইন্ড অফ ইউজ অফ টেকনোলজি। তো ওইটাও দরকার আছে আসলে। হ্যাঁ, এই আর কি। থ্যাংক ইউ। তো আমাদের কাছে একটা কোশ্চেন আছে ভাই, কোশ্চেনটা কি নিব? ইফ ইউ পারমিট। শিওর। নিতে পারি। Okay. A new business or organization wants to run a brand awareness campaign on digital media platforms. What sort of market research should it run before launching the campaign to understand the customer or TG mindset? ওকে, বিশ্বনাথ ভাই বলেন। এটা আসলে অনেক ব্রড অ্যানসার দিতে হবে। একই সাথে ভাই আরো একটা কোশ্চেন আছে, যে স্টার্টআপদের জন্য যদি কিছু সাজেশন দিতেন। ওইটা আমি বলবো, রিসালাত ভাই তাহলে আগেরটা বলুক, কারণ ওইখানে কিছুটা কস্ট ইনভলভড আছে। রিসার্চের জন্য এখন আসলে না ফেসবুকের মধ্যে অনেক ধরনের টুলস আর অ্যাভেলেবল। ব্র্যান্ড অ্যাওয়ারনেস আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্য প্রথম দিকে ইভেন আমার তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ মাই টার্গেট অডিয়েন্স থাকবেই। একটা তো না আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তো কেউ আসলে তার প্রোডাক্ট বা বিজনেসটা শুরু করে না। সেই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমি তো ফেসবুকে গেলে 3টা বেসিক ইনফরমেশন দিয়ে শুরু করতেই পারতেছি। একটা হচ্ছে তার ডেমোগ্রাফি, একটা হচ্ছে তার ইন্টারেস্ট, একটা হচ্ছে তার বিহেভিয়ার। এই 3টা কিন্তু বেসিক ইনফরমেশন আমাকে ফেসবুক ক্লাবড অবস্থায়, সেগমেন্টেড অবস্থায় দিচ্ছে। সো মজার ব্যাপার হচ্ছে দেয়ার আর সার্টেন স্টাডিজ, যেটা ব্র্যান্ড লিফট স্টাডি বলে, যেগুলো ফেসবুকেও করা যায়, যে আমি আসলে প্রথমে বিজ্ঞাপন চালালাম, ব্র্যান্ড লিফট স্টাডির বিজ্ঞাপন, এবং সেখানে আবার দেওয়া যায় যে আমি আসলে ওই স্টাডিটা করার সময় যারা বিজ্ঞাপন দেখলো তাদেরকে আমি চাইলে সার্ভে করতে পারি। ফেসবুক তখন অটোমেটিক্যালি যারা 2বার 3বার বিজ্ঞাপন দেখছে বা একবার দেখছে তাদেরকে পুশ করে কোয়েশ্চেন পাঠায় যে ডিড ইউ লাইক দ্য অ্যাড অর ডিড ইউ সি দ্য ব্র্যান্ড এটসেট্রা এটসেট্রা। এটা কিন্তু হচ্ছে কি আমি প্ল্যাটফর্মে গিয়ে করলাম। আর প্ল্যাটফর্মে যাওয়ার আগে যেটা বাংলাদেশের সবাই খুব অনীহার চোখে দেখে, সেটা হচ্ছে পয়সা খরচ করে অ্যাকচুয়ালি রিসার্চ করা, যেটা কতখানি যে হেল্পফুল সেটা আসলে বলে বোঝানো সম্ভব না মানুষকে।
যা মানে সিম্পলি আমি যদি বলি, একটা মানুষের উচিত আসলে 15 মিনিট চিন্তা করে 5 মিনিট কাজটা করা। আমরা আসলে 5 মিনিট চিন্তা করে 15 মিনিট কাজটাকে গুছানোর চেষ্টা করি, যেটা না করে আসলে ব্যাপারটা আরো ইজিলি যদি বোঝানো যায় যে আসলে বিয়ে করার আগে কি করে, আমরা তো জাস্টিফাই করে নেই, তাই না? যেমন যাকে বিয়ে করবো অনেক কিছু তো অ্যানালাইসিস করে নিতে হয়, তাই না? তো বিজনেসের জন্য আসলে সার্ভেটা ওইটা আর কি। মানে ওই রিসার্চটা আসলে করাটা খুব জরুরি। সেটা আমি কিভাবে আমার টিজিকে রিচ করে, কিভাবে সেটা কি কোয়ালিটেটিভ হবে না কোয়ান্টিটেটিভ হবে, কিভাবে করবো, এটা আমার বিজনেসের নেচারের উপর ডিপেন্ড করবে। আমার পকেটে টাকা মানে কতটুকু টাকা খরচ করার ক্যাপাবিলিটি আমার আছে সেটার উপর নির্ভর করবে। কিন্তু বাংলাদেশে যতগুলো বড় মাল্টি ন্যাশনাল আছে এবং যতগুলো অর্গানাইজেশন আসলে একটা জায়গায় পৌঁছেছে, ইভেন আমাদের লোকাল অর্গানাইজেশন, তারা একটা জিনিস বিশ্বাস করে বলেই করেছে, সেটা হচ্ছে গিয়ে যে গবেষণা বা রিসার্চের আন্ডারস্ট্যান্ডিং এর থেকে বড় কিছু নাই। ডিজিটাল আসার কারণে লাইফ অনেক ইজিয়ার হয়েছে, কস্ট ইফেক্টিভ হয়েছে, অপটিমাইজড হয়েছে। কারণ হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর ধরনের রিসার্চ করার অপরচুনিটি বেড়েছে, যেটা হয়তো ফিজিক্যালি গিয়ে মানে ইমাজিন করো যে একটা কোয়েশ্চেনের প্রিন্ট দিয়ে নিয়ে গিয়ে করে স্টাডি করে আমার যে খরচ হতো, সেই খরচটা হয়তো অনেক ক্ষেত্রে লাগছে না। কিছু হলেই এখন ইন্ডাস্ট্রি কি করো তোমরা নিজেদের এই গ্রুপ ওয়ার্ক স্টাডির জন্য গুগল ডকে তুলে দিয়ে সবাইকে বলো ভাইয়ারা বোনরা কেউ অ্যান্সার দেন। তো ওইভাবেও যদি চিন্তা করি, মানুষের আসলে নিজের টিজিকে রিচ করে ওই ধরনের ডেটাটা নেওয়া উচিত। আবার বলি, রিসার্চে কিন্তু গার্বেজ ইন উইল অলওয়েজ বি গার্বেজ আউট। সো আমি করার জন্য গেলাম, গুগল ডকে আপলোড করলাম, র্যান্ডম মানুষজন উত্তর দিল যেটা আমার টিজি না। এখানে আমি আমার প্রথম জীবনে শেখা একটা রিসার্চের একটা এক্সাম্পল দেই। আমি কিছু অংশ অ্যাভয়েড করে বলবো যে একটা রিসার্চ কোম্পানিকে দিয়ে কোম্পানি রিসার্চ করালো যে তাদের কোন জামাটা বাজারে লঞ্চ করলে খুব ভালো কাজ করবে, লাল জামা নাকি নীল জামা। তো স্টাডি রিসার্চ কোম্পানি খুব গবেষণা করে টোরে এনে বললো যে না ভাই, লাল জামাটা লঞ্চ করেন না, নীল জামাটা লঞ্চ করেন। তো কোম্পানি লঞ্চ করলো নীল জামা। কোম্পানি লঞ্চ করার 3 মাস পরে দেখা গেল প্রোডাক্টে নীল জামার বিক্রি হয় না। গবেষণা কোম্পানিকে ধরছে, পিটাচ্ছে যে কি ব্যাপার ভাই, কি বললেন আর কি হলো। বলে যে না ভাই চলেন আরেকবার একটু রিসার্চ করি, তাহলে হয়তো বোঝা যাবে। তখন গিয়ে যারা মানে প্রথম রিসার্চে আসলে প্রশ্নটা করা হয়েছিল, ভাই আপনি কি লাল জামা পছন্দ করেন না নীল জামা? তখন মানুষ উত্তর দিছে আসলে নীল জামা। কিন্তু আসলে প্রশ্নটা করা উচিত ছিল আপনি আসলে কোন রঙের জামা পছন্দ করেন, কারণ মানুষ আসলে পছন্দ করে সাদা জামা। সো ব্যাপারটা হয়ে গেছে এরকম। সো আমার রিসার্চের যদি গার্বেজ ইন হয়, তাহলে আসলে গার্বেজ আউট হবে, সেটা দিয়ে আমি আসলে আউটপুটও পাবো না। গবেষণা অবশ্যই করতে হবে, টার্গেট অডিয়েন্স বুঝে রাইট কোয়েশ্চেন গুলো। আমরা অনেক সময় আমাদের নিজেদের চিন্তা ভাবনা হাইপোথিসিসকে প্রেশারাইজ করে কোয়েশ্চেন বানাই। আমরা এখনো পাই রিসার্চের রেজাল্ট আসার পরে ক্লায়েন্টকে বলতে শুনি, না ভাই কনজিউমার জানে না, কনজিউমার ভুল বলতেছে। বিকজ উই আর সো মাচ ইনটু আওয়ার, আমরা ইনওয়ার্ড থিঙ্কিং এত বেশি করি, যে কারণে আমরা আসলে গবেষণার ভ্যালুটাকে ধরে রাখতে পারি না। ওপেন মাইন্ডসেট থেকে গবেষণা করে কাজ করলে অনেক পদ্ধতি আছে, চিপ অনেক পদ্ধতি আছে যেটা ইউজ করা যায়। অনলাইন বলি, গুগল ডক বলি, সার্ভেস 360 বলি, বিভিন্ন ধরনের প্রসেস আছে যেগুলো দিয়ে করে কিন্তু গবেষণাটা করে নিয়ে একটা নিজেকে পলিশ করে নামা যায়। আবারও বলি, it is better to be 80% correct and be faster to launch than be 100% accurate and delay the launch. সো অন দ্য গো আসলে কারেক্ট করা, 80% মোটামুটি ঠিক হলে কাজটা নামায় দেওয়া উচিত, তারপরে গিয়ে চিন্তা করা উচিত কোন কোন জায়গা পলিশ করবো, ঠিক করবো। হ্যাঁ, তাই বলে আবার 20% ঠিক হয়ে নামলেও কপালে খারাপই আছে। সো ওই ব্যালেন্সটা করে আসলে কাজগুলো করতে হবে। আর সুমিত, স্টার্ট আপদের জন্য। আচ্ছা, ওকে, স্টার্টআপদের জন্য। আচ্ছা, স্টার্টআপ শব্দটা হ্যাঁ বাংলাদেশে কবে থেকে খুব বেশি পপুলার হওয়া শুরু করলো? হ্যাঁ, এটা যদি তোমরা একটু চিন্তা করে দেখো, তাহলে যেটা দেখবা যে যখন থেকেই এই ফেসবুক, হ্যাঁ, ইউটিউব এরকম ধরনের টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম এসেছে, তারপর থেকেই স্টার্টআপ শব্দটা খুব পপুলার হয়ে গেছে। তার আগে কি মানুষের মাথায় স্টার্টআপ ছিল না? তার আগেও তো মানুষের মাথায় স্টার্টআপ শব্দটা ছিল, বাট আমরা এভাবে শুনি নাই। এটার জাস্ট একটাই কারণ, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটার কারণটা হচ্ছে স্টার্টআপ গুলো চিন্তা করছে যে এখন যদি আমি একটা বিজনেস করতে নামি, এইটার মার্কেটিং প্রমোশন বা এই জিনিসগুলো আমি ডিজিটালে করতে পারবো। হ্যাঁ, অনেকে মনে করে আমি নিজেই পারবো, কারণ ফেসবুকে একটা অ্যাড কিন্তু তুমি নিজেও দিতে পারো, ঠিক আছে? সো সবাই মানে ইজ অফ অ্যাক্সেসটা হয়ে গেছে আর কি। সো যার কারণে সবার মাথায় এখন স্টার্টআপ শব্দটা খুব বেশি ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, যে আমি নেমে পড়তে পারি। তো রিসারাত ভাই যেটা বললেন যে 80% অ্যাকুরেট হলে নেমে পড়াটা খুব জরুরি। হ্যাঁ, কিন্তু আবার একই সাথে এটাও মাথায় রাখা উচিত যে আমি আসলেও 80% অ্যাকুরেট তো, ঠিক আছে? কারণ যেটা হয়
বাংলাদেশে আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের ছোট ভাইদেরকে বিভিন্ন ভাবে, যে আজকে একটা নলেজ শেয়ার করলো বা কিছু একটা কোনো একটা সেশনে গেল বা কোনো একটা কারণে বিদেশে ঘুরতে গেছে, যেটা মোস্ট অফ দ্য কেসেস হয়, কোনো একটা কারণে বিদেশে বেড়াতে গেছে, যেটা আগে মানুষ কম যাইতো, বাঙালিরা এখন খুব বেশি যায়। সো বিদেশে যেই তারা কিছু একটা দেখে আসে, কিছু একটা দেখে আসার পরেই তারা মনে করে এইবার বাংলাদেশে খালি জায়া নেই, জায়া নিয়ে এইটা আমি বাংলাদেশে ছাড়বো, ঠিক আছে। কিন্তু সে কিন্তু জাস্ট কনসেপ্টটা নিল, হ্যাঁ, বাট বাংলাদেশ মার্কেট ওটার জন্য রেডি কিনা, বাংলাদেশের মানুষ ওটা নিবে কিনা, এরকম আরো অনেক কিছু ব্যাপার আছে, কিছু কমন সেন্সেরও ব্যাপার আছে, আমি সেইগুলোরও অভাব দেখি অনেক ক্ষেত্রে। তো যেটা হয়, তারা এসে একটা স্টার্ট আপে তারা শুরু করে দেয়, তারা এসে খুব জোস প্রেজেন্টেশন বানায়, কারণ সেই নলেজটা এখন তারা পায়, মানে কমিউনিকেশন স্কিল অনেকের থাকেই, প্রেজেন্টেশন স্কিল অনেকের খুব ভালো থাকে। সো তারা এইসবের উপর বেস করে তারা শুরু করে ফেলে, শুরু করে ফেলার পর ফান্ডিংও হয়তো পেয়ে যায়, বাট যখন মার্কেটে নামে তখন দেখে মার্কেট এটা নিতে পারছে না বা মার্কেট এটা নিচ্ছে না, তখন হয় দোষ হয়ে যায় অন্য কোনো পার্টির, যারা এটার সাথে ইনভলভ ছিল সেই স্টার্ট আপের সাথে, অথবা দোষ হয়ে যায় টেকনোলজির, অথবা দোষ হয়ে যায় মার্কেটিং ক্যাম্পেইনের বা এরকম কিছু। সো প্রোডাক্টটা তো আগে ঠিক করতে হবে ভাই, যে সার্ভিসটা তুমি দিচ্ছ সেই সার্ভিসটাকে ঠিক করতে হবে। ইফ দ্যাট সার্ভিস ইজ গুড, তাহলে আসলে তুমি এটাকে প্রমোট করে বেনিফিট নিতে পারবা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে, মানে এটা আমি এই জন্য বললাম যে এই সময়টায় আসলে কি করা উচিত। তো এই সময়টায় যেটা করা উচিত সেটা হচ্ছে, যেহেতু তোমরা টেকনোলজি দিয়েই ইন্সপায়ার্ড হয়েছো স্টার্ট আপ নিতে, আমি এই কারণে এই ব্যাকগ্রাউন্ডে গেছিলাম। সো টেকনোলজি তো জানা দরকার, তাহলে বুঝতেই পারছো, কারণ স্টার্ট আপ শব্দটাই তোমরা শিখতেছো টেকনোলজি আসার পরে। সো তাহলে টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করা উচিত। আমি সবাইকে বলছি না যে টেকনোলজি শিখতে হবে, বাট ওই যে বললাম ইউজ অফ টেকনোলজি, নলেজটা রাখা, কিভাবে ইউজ করতে হয়। যেমন আমি আজকে ফার্স্ট টাইম এই যে StreamYard.com, এই ফার্স্ট টাইম আমি নাম শুনছি, ট্রাস্ট মি। সো আমি এটা কিন্তু ফার্স্ট টাইম আজকে ঢুকেছি, আমার কোনো অ্যাকাউন্ট নাই। জুম আমি গতকালকে মেবি রিসালাত ভাইয়ের সাথে একটা ডিসকাশন করতে গিয়ে ফার্স্ট ইনস্টল করেছি। সো এই জিনিসগুলো তোমরা করতে পারো, কিভাবে ইউজ করতে হয় এগুলো শিখতে পারো, ঠিক আছে। সো এই প্ল্যাটফর্মগুলো যদি তুমি সবগুলো সম্পর্কে অ্যাটলিস্ট জানো কোনটার, তাহলে তুমি যেটা করতে পারবা যে যখনই তোমার কোনো বিজনেস ডিসিশন নিতে হবে, যেমন তুমি একটা কনফারেন্স করবা, তুমি তো নিশ্চয়ই এই লাইফটা করার আগে ভেবেছো যে কোনটাতে করব, জুমে করব নাকি স্ট্রিমইয়ার্ডে করব নাকি কিসে করব, ঠিক আছে। এখন তো ইনফ্যাক্ট মেসেঞ্জারও করা যায়, আচ্ছা কিসে করব। তো তুমি চুজ করেছো এইটা, ঠিক আছে, কারণ তুমি এটা সম্পর্কে জানতা। সো তুমি যদি এরকম মাল্টিপল জিনিস জানো, তাহলে তোমার মাথার মধ্যে বেস্ট একটা ডিসিশন নিতে পারবা তুমি, যে হ্যাঁ দিজ আর দ্য প্ল্যাটফর্মস অ্যাভেলেবল, সো এখান থেকে আমি এটা করতে পারবো। সো এই নলেজগুলো তোমরা এই সময়টায় ব্যয় করতে পারো মুভি দেখার পাশাপাশি, ঠিক আছে। থ্যাংক ইউ। সুমিত ভাই, আপনার কাছে আরো একটা কোশ্চেন আছে। Which programming language to begin with for students coming from a non-computer science background? Oh, Can great question. non-science এই কোশ্চেনটা যে করেছে Can তাকে আসলে non- থ্যাঙ্কস ফার্স্ট অফ অল। হ্যাঁ, আরো কিছু বাকি আছে নাকি ভাইয়া question? এই কোশ্চেনটা করেছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সাদমান সাকিব। ওই আজকে এই স্ট্রিমইয়ার্ড প্ল্যাটফর্মটাকে চুজ করেছিল, এন্ড এই কোশ্চেনটা ওর পক্ষ থেকে এসেছে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, ক্যান নন computer science background students, specifically students with business studies background, can take up programming for the technical side of digital marketing? ডেফিনেটলি। ওকে, ফার্স্ট কোশ্চেনে যেটা অ্যান্সার সেটা হচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবা যদি তুমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হও। আচ্ছা, এটা দিয়ে আমি বললাম আমার নিজের লাইফের সাথে মিলে যায়, কারণ আমি যদিও টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, বাট আমি আগেও বলেছি যে টেকনিক্যাল কোন মানে একাডেমিক কোনো এডুকেশন আমার কোনো কাজে লাগে না, ঠিক আছে। সো আমি আসলে তোমাদের মতোই অবস্থায় শুরু করেছি, ঠিক আছে। সো যেটা হয় যে যদি তুমি শুরু করতে চাও এবং তুমি এর আগে কিচ্ছু জানো না, প্রোগ্রামিং এর কোনো বেসিক জানো না, দেন পাইথন উড বি দ্য বেস্ট চয়েস, বিকজ পাইথন ইজ ক্রিয়েটেড বাই, মানে বেসিক্যালি এটা এমন একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল যে এনি ওয়ান ক্যান কোড। এই থিম থেকে পাইথন সব মানে এই ল্যাঙ্গুয়েজটা জন্ম হয়। সো এই ল্যাঙ্গুয়েজটা খুবই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু খুবই ইজি টু ইউজ, লাইক একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের মতো। যে আমি যে কথাগুলো বলছি এখন, আমি বাংলাতে যেভাবে কথা বলি, পাইথন ইজ ক্লোজ টু দ্যাট, মানে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মোস্ট কাছাকাছি মনে হয়েছে আমার কাছে। আর অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট দিয়েও শুরু করতে পারো, আর যদি একেবারেই নলেজ না থাকে তাহলে আমি বলবো পাইথন উড বি দ্য বেস্ট চয়েস। আর সেকেন্ড কোশ্চেনটা কি জানি ছিল, সরি আরেকবার ভুলে গেছি। নন টেকনিক্যালরা কিভাবে করবে, একই উত্তর। আচ্ছা আচ্ছা, ওইটার উত্তরও তো আসলে আমি কভার করে ফেলেছি আসলে, যে যদি নন টেকনিক্যাল কেউ আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ডে আসতে চায় বা এই আমাদের মতো সার্ভিসে যদি ভ্যালু অ্যাড করতে চায়, তাহলে আমি বলবো যে আমি অনেককেই এরকম পেয়েছি। আমার ইনফ্যাক্ট প্রায় 12 বছর হয়ে গেল আমাদের মানে প্রফেশনাল লাইফ,
ইনফ্যাক্ট অ্যানালাইজেনে রিসালাত ভাই অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন যে অ্যানালাইজেনে এমন অনেক ব্যাক বেঞ্চার্স আছে যারা আসলে ম্যাক্সিমামই আছে যারা আসলে যে প্ল্যাটফর্ম থেকে আসছে সেই প্ল্যাটফর্মে কাজ করে না। ঠিক আছে, সো এমন অনেক টেকনিক্যাল পিপলও আছে আমাদের এখানে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে আমি কম্পিউটার সায়েন্সের কোডিং করতে দেখেছি। ঠিক আছে, আমি চারুকলার ছেলেদেরকেও ইনফ্যাক্ট ওয়েব ডিজাইন করতে দেখেছি, ওয়েব ডেভেলপমেন্ট করতে দেখেছি। ঠিক আছে, সো ইট ডাজন্ট ম্যাটার। প্রোগ্রামিং এমন একটা জিনিস, এটা একটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই হয়ে যায় আসলে। আমরা যেভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখি, হ্যাঁ, কেন শিখি? আরেকটা দেশে গিয়ে কমিউনিকেট করার জন্য। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা শিখি যেন মেশিন আমাদের শব্দটা বুঝতে পারে, দ্যাটস ইট। সো এটা এনিওয়ান ক্যান লার্ন অ্যান্ড আজকাল প্রচুর ফ্রি রিসোর্স পাওয়া যায়। এটা কিন্তু তোমার একাডেমিক পড়ালেখার থেকে সহজ হবে, সহজ হবে। এক্স্যাক্টলি কারণ একাডেমিক করতে হয়, তার থেকে কিন্তু এরকম একটা ল্যাঙ্গুয়েজ শেখা ইজ মাচ ইজিয়ার। ঠিক যেভাবে আমরা অন্য ভাষা শিখি, বললো তো অন্য দেশে গিয়ে কথা বলার জন্য অন্য ভাষা, আর মেশিনের দেশে কথা বলার জন্য মেশিনের ভাষা, যাতে ও আমার আসলে ল্যাঙ্গুয়েজ বোঝে। এবং ওইটা আসলে যেমন একটা পারফেক্ট এক্সাম্পল আমি দিতে পারি যে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, যারা মানে আমাদের কিন্তু প্রচুর ডেটা সায়েন্স এই শব্দটা খুব প্রচলিত এখন। তো ডেটা সায়েন্স কিন্তু কোনো খুব হাই টেক জিনিস না। ডেটা সায়েন্স হচ্ছে তোমার কাছে প্রচুর ডেটা আছে, এই যে রিসালাত ভাই যে বললো যে প্রচুর সার্ভে থেকে প্রচুর ডেটা আসে, সেখানে প্রচুর গার্বেজ আসে। সো ডেটা সায়েন্স হচ্ছে এই গার্বেজ গুলো সরানোর পরে তারপরে যেটুকু থাকবে সেটার মধ্যে একটা কি বলবো অ্যানালাইসিস করে কিছু ডিসিশন বের করে নিয়ে আসা। তো এই কাজটা কিন্তু একজন নন টেকনিক্যাল লোক করতে পারে, এবং সেটা যদি সে প্রোগ্রামেটিক্যালি করতে চায় তার জন্য তার আর নামে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এটা সে শিখতে পারে। ঠিক আছে, আর এছাড়া যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখে কিছু টুল ইউজ করতে পারে, যেমন বেশ কিছু বিআই টুল আছে, বিজনেস ইন্টেলিজেন্স টুল, লাইক মাইক্রোসফট পাওয়ার বিআই, হ্যাঁ, ট্যাবলো আছে। সো এই ধরনের যে বিজনেস টুল গুলো আছে সেগুলো ইউজ করা জানলেও হবে। তো সেগুলো ইউজ করতে গেলে তোমরা আসলে ইউটিউবে অসংখ্য ফ্রি ভিডিও টিউটোরিয়াল পাবা, যেগুলো আরো আগে আসি দাঁড়াও, তুমি অনেক দূর যাচ্ছ, অত দূর যাওয়াই লাগবে না। মাইক্রোসফট এক্সেলটা ঠিকভাবে শেখো। এক্স্যাক্টলি, এটা তো শেখাই ভাই। মাইক্রোসফট এক্সেল যদি তুমি ঠিকভাবে শিখো, ইউ ক্যানট ইমাজিন মাইক্রোসফট এক্সেল দিয়ে ইভেন সি প্লাস প্লাস এর প্রোগ্রাম নামায় ফেলা যায়। এক্স্যাক্টলি, কেউ আসলে এক্সেল শিখতে পারে। এক্সেল আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, ওটার অর্ধেক দূর বাদ দেই। 2% ইউটিলাইজেশন স্টুডেন্টরা শিখে না স্টুডেন্ট লাইফে, যে এক্সেল দিয়ে কি কি করা যায়। আমরা প্লাস ওই ইকুয়াল টু সাম ব্র্যাকেট লিখতে পারলে পিপল বিকাম ভেরি হ্যাপি। সো এই যে জিনিসটা, ওইটা জানলেও ডেটা অ্যানালিটিক্স এর ফার্স্ট স্টেপ এক্সেল দিয়ে কত দূর পর্যন্ত যে করা সম্ভব, এটা আসলে আমিও বুঝতাম না। আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের কতগুলো ছেলেকে এই কাজ করতে গিয়ে আমি দেখছি, আমাকে কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লোক শিখায় না এই জিনিসটা। আমি আমার জব লাইফে লিটারেলি আমার কলিগদেরকে দেখে আমি শিখছি যে কিভাবে আসলে এই কাজটা করা যায়। আমি আমার একজন কলিগ যে আসলে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, তাকে আমি দেখছি ডেটা সায়েন্স নিয়ে পড়তে বাইরে যেতে, এমআইএস নিয়ে পড়তে বাইরে যেতে, সেখান থেকে এখন গিয়ে গুগলের ডেটা অ্যাডভোকেট হিসেবে চাকরি করতে। সো আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ড ডাজন্ট ম্যাটার ইফ ইউ হ্যাভ ইট ইন ইউ, যে আমি আসলে নতুন একটা জিনিস শিখে আমি আমার ওই যে লাইফের উদ্দেশ্যটা ঠিক করবো এবং কোথায় ক্যারিয়ার প্রোগ্রেশন বেটার, এটা যদি আমার জানা থাকে, সেটা যদি বুঝে কাজ করি, আসলে ওই স্কিল ডেভেলপমেন্টটা ইজ মোর ইম্পর্টেন্ট। যেই ভাষায় বললে সবাই বুঝে আর কি, ওই যে বাবা রানছর দাসের মতন, কামিয়াব মত বানো কাবিল বানো, কামিয়াবি ঝাটমারকে পিছে আয়েগি। ব্যাপারটা হচ্ছে এরকম, রান বিহাইন্ড ক্যাপাবিলিটি এন্ড স্কিলস, আসলে সাকসেস আসবে যদি। এবং এমন সুবিধা আমাদের সময়, মানে আমরা যারা এল্ডার মিলেনিয়ালস, আমাদের সময় টুলস এর অ্যাভেলেবিলিটি ছিল না এগুলো শিখতে যাওয়ার জন্য। আমাদেরকে অনেক ম্যানুয়াল, অনেক বড় ভাই, অনেক বই, অনেক জিনিসপত্র ঘেটে ঘেটে খুঁজে খুঁজে এই জিনিসগুলো শেখার জন্য চেষ্টা করতে হচ্ছে। আমার একটা এক্সপিরিয়েন্স মনে পড়ে গেল আর কি, সেজন্য আর কি জাস্ট বলি রিসালাত ভাই একটু। সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট ক্লাসে যাই বুয়েটে, তখন আমার ইমেল অ্যাড্রেস খুলতে বলা হয়েছিল। সো ইমেল অ্যাড্রেস আমি খুলতে পারতাম না, বিকজ আমি ইন্টারনেট ইউজ করতে পারতাম না। তো তখন একজন ফ্রেন্ড ছিল যে আসলে ছোটবেলা থেকেই কম্পিউটার ইউজ করে অভ্যস্ত, সে প্রত্যেকটা পার্সনের কাছ থেকে 50 টাকা করে নিয়েছিল, মানে ইমেল খুলে দেওয়ার জন্য। ঠিক আছে, এরকম জিনিস আমরা ফেস করে এসেছি আর কি। ঠিক আছে, তো এটা কখনোই ভয়ের কিছু নাই। মানে আমি কিছু পারি না বলে একটা যে ভীতি কাজ করে, এই ভীতিটা থেকে আগে বের হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শেখা তো স্কিল তো ডেভেলপমেন্ট হবেই, বাট স্কিল আমার মনে হয় একটা জিনিস নিয়ে আগে লেগে থাকাটা বেটার। যেটা আমরা এখন যে ভুলটা আমি করতে দেখছি, সেটা হচ্ছে সবাই মাল্টিপল জিনিস নিয়ে ইনভলভ হয়ে যায়, জ্যাক অফ অল ট্রেড হওয়ার চেষ্টা করে, এবং হইতে গিয়ে কোনোটাই ঠিক মতো হয় না।
এবং তারাই আলটিমেটলি পরবর্তীতে গিয়ে যেটা করে যে অল্প বিদ্যা ভয়ঙ্করের মতো একটা সিচুয়েশন হয়, যে যাদেরকে মানে আমরা এরকম অনেক এক্সপিরিয়েন্স আমি পেয়েছি যে যাদের কাছ থেকে আসলে আমি কাজটা পাচ্ছি তাদের মধ্যে এই জিনিসটা আমি দেখেছি যে খুব অল্প কিছু জানে, সেই অল্প জানাটাকে ইউজ করে যে বেশি জানে, যে সার্ভিস দিচ্ছে, তাকে আসলে খুব পেইন দিতে দেখেছি আর কি। তো এটা আসলে ইন্ডাস্ট্রির জন্য ভালো না, ইন দ্য লং রান কোনো ইন্ডাস্ট্রির জন্য ভালো না, এটা আমাদের জন্য ভালো না, আমরা যারা সার্ভিসগুলো দিচ্ছি তাদের জন্য ভালো না, প্লাস একই সাথে যে আর কি সার্ভিসটা নিচ্ছে সেও আলটিমেটলি ইন দ্য লং রান ভালো কিছু পাবে না। ঠিক আছে, তো এই জন্য বলছি যে একটা জিনিস প্রপারলি শেখা, প্রপার নলেজটা নেওয়া খুবই জরুরি আর কি, মাল্টিপল জিনিস একসাথে না শিখে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ সুমিত ভাইয়া এন্ড রিসালাত ভাইয়া। এই মুহূর্তে আপনাদের যদি আসলে আমাদের অডিয়েন্সের জন্য কিছু সাজেশনস থাকে বা কিছু বলার থাকে প্লিজ টেল। ফার্স্ট রিসালাত ভাইয়ের কাছে যাই। দিয়ে গেলাম পুরো বকবকের মধ্যে। না, অনেক কথা বলে ফেলেছি, আর কিছু বলবো না, এরপরে জ্ঞান দিলে মানুষজন আসলে খেপে যাবে। দ্য পয়েন্ট ইজ ফাইন্ড ইউর প্যাশন, যেটা আসলে যেই প্যাশন নিয়ে কাজ করতে ইচ্ছা করে, দ্যাটস হোয়াট উইল ড্রাইভ ইন ফিউচার। বাবা মা, আত্মীয় স্বজন, আশপাশে কে কি বললো এই চিন্তা করে আসলে সামনে আগানো এখন আর পৃথিবীতে সম্ভব না। স্পেশালি আমাদের এডুকেশন সিস্টেম আনফর্চুনেটলি একটু বিহাইন্ড what is needed for fourth industrial revolution and beyond. So নিজেদের আসলে নিজেদের প্রায়োরিটিটা বুঝে নিয়ে, প্যাশনটা বুঝে, নিজের প্যাশন ড্রাইভের জন্য আসলে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং ওইটার পিছনে লেগে থাকতে হবে। দ্যাট হেল্পস। টিপিক্যাল কথা এক্স্যাক্টলি, এবং একই সাথে ওই এক্সপেরিয়েন্সটা একটু শেয়ারও করতে হবে আর কি, কারণ এটাও ক্যান বি বিজনেস মডেল। কারণ হচ্ছে এখন যারা শেখা শুরু করবে, যদি আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বলি, যারা প্রোগ্রামিং শিখছে, যারা নতুন শেখা শুরু করবে, সে যদি নতুন একটা কিছু শিখতে পারে, একটা টপিক শিখলো, সে যদি ওই টপিকটা এখন খুব ইজিলি কিন্তু সে ইউটিউবে ছেড়ে দিতে পারে। এখন সে যখন সেটা ছাড়বে, সে যেহেতু একদম একজন নতুন শেখা লোক, তার যে কি বলবো শেখানোর যে স্টাইলটা, সেটা ডেফিনেটলি একজন এক্সপার্টের থেকে বেটার হবে, বিকজ সে একদম স্ক্র্যাচ থেকে শিখেছে জিনিসটা। যেটা আমরা প্রতিটা স্টেজে খেয়াল করেছি যে আমাদের যারা স্যাররা পড়াতেন তারা প্রচুর এক্সপার্ট এবং অনেক দিকপাল হওয়ার কারণে যেটা হতো যে তারা ধরেই নিতেন যে আমরা তো সবকিছু পারি। হ্যাঁ, তো এই জিনিসটা একটা প্রবলেম হয়। তো যারা আসলে এই মুহূর্তে শিখছো, তারা যদি একটু শেয়ারও করতে থাকো, তাহলে তোমাদের এই নলেজটা আসলে যারা নতুন শিখবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, খুবই বেনিফিশিয়াল হবে আর কি। তো এটা কিন্তু আমি একটা বিজনেস মডেলও বলে দিছি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ সুমিত সাহা ভাইয়া এন্ড মোহাম্মদ রিসালাত সিদ্দিক ভাইয়া। আপনাদের সেশনটা অনেক ইনসাইটফুল ছিল। আই হোপ যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের যারা মেম্বার্স আছে এন্ড যারা আজকে আমাদের ভিউয়ার ছিল, সবাই এটা থেকে অনেক শিক্ষণীয় কিছু বিষয় জানতে পেরেছে। এন্ড এট দ্য সেম টাইম তারা নিজেদের স্কিলকে ডেভেলপ করার বিষয়েও কিছুটা অ্যাওয়্যার হয়েছে, ক্যারিয়ার অ্যাওয়ারনেস যেটা একটা পার্ট হিসেবে আমরা ধরে থাকি। তো আজকের শোটা আমরা অবশ্যই এখানে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেশিয়াস টাইম এন্ড see you tomorrow for another session. যদি আমরা এরপরে কোন সেশনে যেতে চাই তাহলে হয়তো আপনারা আপনাদের যেই টপিকস গুলো থাকবে, টপিক গুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা পরবর্তী চেষ্টা করব আপনাদের সামনে সেই দর্শকগুলোকে নিয়ে এসে বা সেই ধরনের গেস্টগুলোকে অ্যাজ এ স্পিকার নিয়ে এসে, যাতে করে ওনারা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং আপনারাও আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সাইনিং অফ হিয়ার, সাইনিং অফ। থ্যাংক ইউ গাইস। থ্যাংক ইউ।